আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু রাইট ফ্রম ভার্বস ক্লাস এইচএসসি একাডেমিক টু অ্যাডমিশন বেসিক। এক ক্লাসেই সবকিছু কমপ্লিট। তো আজকের এই ক্লাসে আমরা মেইনলি সর্বপ্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে রাইট ফ্রম ভার্বস এর যে কমন রুলগুলো আছে সেগুলো আমরা কভার করবো এখানে। তারপর আমরা এর পাশাপাশি আরো বিস্তারিত যে সমস্ত জিনিসগুলো আজকের ক্লাসে শিখতে পারবো সেগুলো হচ্ছে টেন্স, তারপর হচ্ছে টেন্স আইডেন্টিটি, টেন্স ইন্ডিকেটিভ ওয়ার্ডস। ঠিক আছে, যেই ওয়ার্ডগুলো যেই ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি একটা সেন্টেন্স বা একটা ক্লোজ কোন টেন্সে হবে সেটাকে নির্দেশ করবে। এছাড়াও সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম কানুনও হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অলমোস্ট হচ্ছে আমরা প্রায় 70% নিয়ম আজকের এই ক্লাসের মধ্যে কমপ্লিট করবো, যদিও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর আলাদা একটা ডেডিকেটেড ক্লাস আসবে। সো শুরুতে আমি একটু তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই। এই যে টেন্স ইন্ডিকেটিভ ওয়ার্ডগুলো তোমরা এই যে টেন্স ইন্ডিকেটিভ ওয়ার্ডগুলো তোমরা দেখতে পারবে আর কি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে তুমি টেন্স ইন্ডিকেটিভ ওয়ার্ডগুলো যেগুলো দেখবা বিভিন্ন সময়, যেমন ধরো এই ওয়ার্ডগুলা, তো একটা সেন্টেন্স বা একটা ক্লোজ কোন টেন্সে হবে, একটা সেন্টেন্স বা একটা ক্লোজ কোন টেন্সে হবে সেটা নির্দেশ করবে হচ্ছে এই ওয়ার্ডগুলা। অলমোস্ট 90% অফ দ্য টাইম এই ওয়ার্ডগুলা একটা সেন্টেন্স বা একটা ক্লোজ কোন টেন্সে হবে সেটাকে নির্দেশ করবে। তবে ব্যতিক্রম বিষয়টা হচ্ছে যে, তবে এখানে একটু ব্যতিক্রম বিষয় আছে। সেই বিষয়টা হচ্ছে অন্য আরো অনেক ক্ষেত্রেও অন্য আরো অনেক ক্ষেত্রে কনটেক্সট বিবেচনায় অন্য আরো অনেক ক্ষেত্রে কি কনটেক্সট বিবেচনায় এই ইন্ডিকেটিভ ওয়ার্ডগুলো থাকার পরেও সেন্টেন্সটা অন্য টেন্সে হতে পারে। একটা এক্সাম্পল তোমরা দেখে নাও, একটা ভিডিও ক্লিপ দেখে নাও আর কি। এক্সকিউজ মি, একটু থামুন। আপনি বকবক করেই চলেছেন। আমি আমি প্রেগনেন্ট, আপনাকে কে বলেছে? আপনিই তো বললেন আপনার বমি পাচ্ছে, মাথা ঘোরাচ্ছে। আজব মানুষ তো আপনি। একটা মেয়ের বমি বমি পেলেই আর মাথা ঘুরালেই সে প্রেগনেন্ট হয়ে যায় নাকি? তো ভিডিও ক্লিপে তুমি যেটা দেখলা সেটা হচ্ছে যে একটি প্রাপ্তবয়স্ক মেয়ের বমি বমি ভাব হলেই সে যে প্রেগনেন্ট এটা যেমন সবসময় সত্য না, তেমনি এই ইন্ডিকেটিভ ওয়ার্ডগুলো থাকলেই যে ওই সেন্টেন্সটা বা ওই ক্লোজটা ওই টেন্সেই হবে এই বিষয়টাও সবসময় সত্য না। আমি কি বললাম তোমাদেরকে একটু আগে, যে কনটেক্সট ভেদে জিনিসটা ডিফারেন্ট হতে পারে। যেমন আমরা যদি হচ্ছে এই সেন্টেন্সটা দেখি যে ওয়ান্স দেয়ার লিভড আ ফার্মার, তোমরা ইতোমধ্যেই বুঝে গেছো যে এই সেন্টেন্সটা, এই ওয়ান্স দেয়ার লিভড আ ফার্মার এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। ডেফিনেটলি এটা হচ্ছে পাস্টে আছে, পাস্ট ইনডিফিনিট। তো এর পরবর্তী যে বাক্যগুলো হবে, তোমরা তো কমপ্লিটিং দ্য স্টোরি পড়ছো, তারপর হচ্ছে তোমরা বিভিন্ন জিনিসপত্র পড়ছো। ওয়ান্স দেয়ার লিভড আ ফার্মার ইন আ ভিলেজ, এটা তুমি দেখছো মানে তুমি বলছো পরবর্তী বাক্যগুলা পাস্টে হবে, তাই না? তো এখানে যে সেন্টেন্সটা হবে এটাও পাস্টে হবে, তারপর হচ্ছে পরবর্তী সেন্টেন্স যেটা হবে এটাও পাস্টে হবে। এখন এর মধ্যে যদি আমাদের যে ইন্ডিকেটিভ ওয়ার্ডগুলো আছে, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো যদি থাকে তারপরে হচ্ছে সেক্ষেত্রে পাস্টে হবে। বুঝতে পারছি আমি মানে শর্টে তোমাদেরকে বুঝাইতে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে ইন্ডিকেটিভ ওয়ার্ডগুলো থাকলে ভার্সিটি এডমিশন টেস্টের ক্ষেত্রে ইন্ডিকেটিভ ওয়ার্ডগুলো থাকলে ওই টেন্সেই বাক্যটা গঠিত হবে। বাক্যটা কিভাবে গঠিত হবে? ওই টেন্সেই বাক্যটা গঠিত হবে। কিন্তু এইচএসসি রাইট ফর্ম ভার্বস এর ক্ষেত্রে কনটেক্সট বিবেচনায়, ইভেন ভার্সিটি এডমিশন টেস্টেও কনটেক্সট বিবেচনায় অন্য টেন্স তারা গ্রহণ করতে পারে। সো এইটা যেহেতু একটা কনসেপ্ট ক্লিয়ারেন্স ক্লাস এবং প্রিসাইজ ক্লাস, আমি তোমাদেরকে এতটুকুই বুঝাই দিলাম। আই থিঙ্ক সবাই বুঝছো। বা যদি কোনো প্রকারের কোশ্চেন এখানে থেকে থাকে তোমাদের, তাহলে সেটা কনফিউশন ক্লিয়ারেন্স ক্লাসে আমি বুঝাই দিব এবং হচ্ছে কমপ্লিট করে দিব, তোমাদেরকে সমস্যা নেই। তো আমরা এখন খুবই সংক্ষেপে সমস্ত রুল কভার করার চেষ্টা করব, ঠিক আছে? তো 1 নাম্বার নিয়মের যদি আমরা কথাবার্তা বলি, 1 নাম্বার যেটা নিয়ম, কোনো সময়ের উল্লেখ না থেকে সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি, ইউজুয়ালি, occasionally, ন্যাচারালি, নর্মালি, ফ্রিকুয়েন্টলি, এভরিডে, ডেইলি, often, সামটাইমস এই ওয়ার্ডগুলো থাকে, ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা কোন টেন্সে হবে? তাহলে সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। যেমন তোমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নাও যে কামাল অলওয়েজ ডাজ হিজ হোমওয়ার্ক।
কামাল অলওয়েজ ডাজ হিজ হোমওয়ার্ক। কেন? কারণ হচ্ছে যে আমাদের টেন্স ইন্ডিকেটিভ ওয়ার্ড অলওয়েজটা এখানে আছে। তো এই টাইপের এমসিকিউ গুলা তোমরা হুবহু ভার্সিটি এডমিশন টেস্টেও কমন পাবা। এরপরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে কি হয়? ভার্বের সাথে এস বাই এর যুক্ত, এটা তো সবাই জানো, তাই না? এটা তো সবাই জানো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট, তাহলে ভার্বের সাথে এস কিংবা ইএস যুক্ত হবে। এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কোন সেন্টেন্স দ্বারা ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সায়েন্টিফিক ট্রুথ কিংবা ঐতিহাসিক ঘটনা বোঝালে সেটা কোন টেন্সে হবে? সেটা হবে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তো যেমন ধরো যে ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা একটা সায়েন্টিফিক ট্রুথ। ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা একটা সায়েন্টিফিক ট্রুথ। কেমিস্ট্রি বইতে তোমরা এটা পড়বা। এরপর আমরা যদি একটা ঐতিহাসিক ঘটনা নিয়ে কথাবার্তা বলি, তো ঐতিহাসিক ঘটনায় যেমন ধরো তোমাদের হচ্ছে ক্লাস 9-10 এর বাংলা ব্যাকরণ বইতে তোমরা দেখতে পারবা আর কি পড়লে যে ক্লাস 9-10 এর বাংলা ব্যাকরণ বইতে তোমরা দেখতে পারবা পড়লে সম্রাট বাবরের পর হচ্ছে আকবর দিল্লির শাসনভার কিংবা ভারতের শাসনভার গ্রহণ করেন, এরকম একটা বাক্য। তো এই যে ঐতিহাসিক ঘটনাগুলা, হিস্ট্রিক্যাল ফ্যাক্ট, তো এগুলাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়ে থাকে। তো আশা করি বুঝছো। এরপর কোন সেন্টেন্সে যদি নাও এট দিস মোমেন্ট, এট দ্যাট মোমেন্ট, আচ্ছা সরি, নাও এট দিস মোমেন্ট, এট দ্য মোমেন্ট, এট দ্য মোমেন্ট, এট প্রেজেন্ট, ডে বাই ডে এগুলো থাকে আর কি, রাইট নাও এগুলো যদি থাকে তাহলে সেন্টেন্সটা হবে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। সেন্টেন্সটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কোন একটা সেন্টেন্সে যদি এই ইন্ডিকেটিভ ওয়ার্ডগুলো থাকে তাহলে সেন্টেন্সটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন ইউ আর সুইমিং নাও। ইউ আর সুইমিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? কারণ হচ্ছে ইন্ডিকেটিভ ওয়ার্ড নাও এখানে রয়েছে, নাও এখানে রয়েছে। সেরকম যদি এখানে নাও না থাকে রাইট নাও থাকতো, কিংবা যদি হচ্ছে এট দিস মোমেন্ট বা এট দ্য মোমেন্ট থাকতো, তারপরেও ইউ আর সুইমিং এইটা এরকমই থাকতো আর ইউ আর সুইমিং নাও, ইউ আর সুইমিং রাইট নাও, ইউ আর সুইমিং এট দিস মোমেন্ট বা যেটাই বলো তুমি। ঠিক আছে, এরকম এট প্রেজেন্ট থাকলো। জাস্ট সংক্ষেপে তোমাদেরকে বোঝা দিচ্ছে। এবং এই এট প্রেজেন্ট শব্দটা দিয়ে তোমরা এইচএসসি রাইট ফর্ম ভার্বসেও অনেকগুলো রাইট ফর্ম ভার্বস পাবা। এরপর কোন একটা সেন্টেন্সে যদি হচ্ছে জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এভার, লেটলি, সো ফার এগুলো থাকে আর কি, এগুলো থাকে। এই ইন্ডিকেটিভ ওয়ার্ডগুলো থাকলে কি হবে? সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সেন্টেন্সটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তো ইউ হ্যাভ জাস্ট ফিনিশড, সরি, they have just finished their work বা you have just finished your work, they have just finished their work কিংবা you have just finished your work। তো কেন দিলাম আমি হ্যাভ ফিনিশড, আমি কেন দিলাম, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমি কেন গ্রহণ করলাম? কারণ হচ্ছে জাস্ট আছে এখানে, জাস্ট আছে। ঠিক আছে, you have just finished, you have recently done, you have already done। তো এরকম এই ওয়ার্ডগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্যটা গঠিত হবে, সোজা হিসাব। এখন আমাদের 4 নাম্বার রুল যেটা, সেটা হচ্ছে অতীত নির্দেশক যে শব্দগুলো রয়েছে, অর্থাৎ পাস্ট ইন্ডিকেটিভ ওয়ার্ড, পাস্ট ইনডেফিনিট টেন্সের ইন্ডিকেটিভ ওয়ার্ড, সেগুলো কোনগুলা? সেগুলো হচ্ছে ইয়েস্টারডে, ওয়ান ডে অ্যাগো, ইয়েস্টারডে, ওয়ান ডে অ্যাগো, লং অ্যাগো, ওয়ান্স, যেটা তোমরা একটু আগে দেখতেই পারলা। তো এই সমস্ত যে লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট মান্থ, এরকম আর কি, ইন দ্য পাস্ট, প্রিভিয়াসলি, এই সমস্ত ওয়ার্ডগুলা থাকলে, এই সমস্ত ওয়ার্ডগুলা একটা সেন্টেন্সে থাকলে সেক্ষেত্রে সেই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। সেই সেন্টেন্সটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন আই স ইউ লং এগো, লং এগো থাকার কারণে পাস্ট ইনডেফিনিট টেন্স আই স। এরপর কোন একটা কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে, ঠিক আছে, পূর্বে শুরু হয়েছে কিন্তু সেটা এখনো চলছে, এরকম বোঝাতে কোন টেন্স ব্যবহৃত হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোন একটা কাজ পূর্বে শুরু হয়েছে কিন্তু সেটা এখনো চলছে, এরূপ বুঝাইতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়।
এখন এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে সিন্স আর ফর, কখন সিন্স কখন ফর হয় এই বিষয়টা আমি আসতেছি, কিছুক্ষণের মধ্যে আসতেছি, তোমাদেরকে বুঝাই দিব এটা। বাট তার আগে তোমাদেরকে জাস্ট হচ্ছে এটা দেখা দিই যে সিন্স ও ফর ব্যবহৃত হলেও, ঠিক আছে, মূল ভার্বটি যদি বি ভার্ব হয় অথবা যেই ভার্বটা নিয়ে তুমি কথা বলতেছো সেটা যদি কন্টিনিউয়াস ফর্ম না থাকে, তাহলে সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়, এবং এই এইটা থেকে প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 2022 সালেও আসছিল অ্যান্ড 2023-এও আসছিল। এই যে হ্যাজ বিন দেখতেছো না, যেমন ধরো এখানে লেখা আছে কি যে দ্য বয় হ্যাজ বিন ইল সিন্স মানডে, তার মানে ছেলেটা সোমবার থেকে অসুস্থ, আর কি, এরকম বোঝাচ্ছে। যাই হোক, তো ঢাবিতে এরকম দিছিল যে হি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্যাট স্কুল ফর দ্য নেক্সট ফর 6 ইয়ার্স হি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দিস স্কুল বা হচ্ছে দিস কলেজ ফর 6 ইয়ার্স, মানে তিনি হচ্ছে 6 বছর যাবত বা 6 বছর ধরে বা 5 বছর ধরে ওই একটা স্কুলের প্রধান শিক্ষক কিংবা হচ্ছে প্রিন্সিপাল বা অধ্যক্ষ, যেটাই বলো না কেন এরকম। সো এই যে বি ভার্বের পাস্ট পার্টিসিপল এই যে বিন, তার মানে সোজা কথা হচ্ছে যে যেই ভার্বটা মেইনলি এই সেন্টেন্সে ব্যবহৃত হবে, সেখানে সেন্টেন্সে যদি হচ্ছে সিন্স কিংবা ফর থাকেও, বাট বিন ভার্বের হচ্ছে আইএনজি ফর্মটা হয় না, ঠিক আছে, বিন ভার্বের আইএনজি ফর্মটা হয় না। সো আইএনজি ফর্ম হয় না অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গ্রহণ করে না, এমন ভার্ব যদি ব্যবহৃত হয় সেক্ষেত্রে বাক্যে সিন্স কিংবা ফর থাকলেও সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না করে আমরা করব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ওকে, তো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আসবো, সেটা হচ্ছে যে এই সিন্স আর ফরের বিষয়টা। তো সিন্স কখন হয় আর হচ্ছে ফর কখন হয়, তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, তো তোমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে যে সিন্স সিন্সের বাংলা মিনিংটা কি, হচ্ছে থেকে। সিন্সের বাংলা মিনিংটা হচ্ছে থেকে। আর ফরের বাংলা মিনিংটা কি, হচ্ছে ধরে বা যাবত। কারণ সিন্স ব্যবহৃত হয় কিসে কিসে, দেখো, সিন্স ব্যবহৃত হয় দিনের নাম, ঠিক আছে, দিনের নাম, যেমন ধরো সিন্স সানডে, সিন্স স্যাটারডে, এরকম আর কি, শনিবার থেকে, রবিবার থেকে, সোমবার থেকে। সেরকমই হচ্ছে মাসের নামের আগে সিন্স বসে, যেমন ধরো সিন্স জানুয়ারি, সিন্স মে, সিন্স জুলাই, সিন্স অগস্ট, এরকম আর কি। তারপর হচ্ছে ইয়ার বা সালের নামের আগে হচ্ছে সিন্স বসে, যেমন ধরো সিন্স 1971, সিন্স 2024। সো এইভাবে, এবং যে কোনো একটা সময় ধরো যে সকাল 6টা, তার মানে 6 AM, সিন্স 10 PM। তো এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে সিন্স ব্যবহৃত হয়। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে, ঠিক আছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে। তো তার মানে সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, তো সিন্স কিসে কিসে ব্যবহৃত হচ্ছে তাহলে, ডে বা দিনের নামের সাথে ব্যবহৃত হচ্ছে, মান্থ বা মাসের নামের আগে ব্যবহৃত হচ্ছে, ইয়ার বা এই যে সালগুলার আগে ব্যবহৃত হচ্ছে, আর হচ্ছে টাইম বা সময়ের আগে ব্যবহৃত হচ্ছে, 6 AM, 10 PM, 12 PM, 12 AM, এরকম আর কি বিষয়টা। অন্যদিকে আমাদের এই যে এই ফরটা কিসের সাথে ব্যবহৃত হয়। সো ফরটা ব্যবহৃত হচ্ছে, দেখো, ফর বসে তখনই যখন হচ্ছে একটা ডিউরেশন বা হচ্ছে একটা ব্যাপ্তিকাল বোঝায়, বা ফিজিক্সে তোমার তো পড়ছো না যে কত ঘন্টা যাবত দোলে, তো দোলনকাল কত, ব্যাপ্তিকাল কত, সো এই যে ফিজিক্সের যে টার্মটা, এরকমই আর কি জিনিসটা, কাইন্ড অফ। তো ধরো এই যে 6 আওয়ার্স, আমরা যদি কথাবার্তা বলি 6 আওয়ার্স কে নিয়ে, 6 আওয়ার্স মিনস হচ্ছে ধরো সকাল 6টা থেকে, ধরো যে হচ্ছে 6 AM, সকাল 6টা থেকে হচ্ছে দুপুর 12টা পর্যন্ত, কথার কথা আর কি, দুপুর 12টা পর্যন্ত ধরো হচ্ছে বৃষ্টি হচ্ছে,
তো তার মানে এই সকাল 6টা থেকে হচ্ছে দুপুর 12টা পর্যন্ত লেংথ অফ টাইম বা সময়ের ব্যাপ্তিটা কত? সময়ের ব্যাপ্তিটা হচ্ছে এই যে 6 আওয়ার্স। ঠিক আছে, 6 আওয়ার্স। এই যে সময়ের ব্যাপ্তি বা যে সময় যে ডিউরেশনটা বোঝায় আর কি। তো সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করবো, যেমন হচ্ছে ফর 6 আওয়ার্স। ঠিক আছে, আমরা ইউজ করবো কিভাবে, যে ফর 6 আওয়ার্স, ফর 6 ডেজ, ফর 6 মান্থস। 6 মান্থস কেমন, ধরো যে হচ্ছে তোমার জানুয়ারি থেকে শুরু করে হচ্ছে জুন পর্যন্ত তুমি যদি ধরো যে 6 মান্থস, ঠিক আছে, বা হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর যদি তুমি ধরো 6 মান্থস, এই যে ব্যাপ্তিটা আমি পাইলাম। তো সেক্ষেত্রে আমি ফর ইউজ করব। আমি ইউজ করবো কি ফর, সিন্স ইউজ করা যাবে না, এক্ষেত্রে ফর ইউজ করতে হবে। যেমন হচ্ছে 6 ইয়ার্স, ধরো 2000 সাল থেকে 2006 সাল, 6 ইয়ার্স। তো ফরটা এইভাবে ব্যবহৃত হবে, এবং ফরের আগে দেখবা সবসময় যে এক একটা করে এরকম এই যে নাম্বার, এক একটা করে এরকম নাম্বার দেওয়া থাকবে আর কি, ইজিলি বুঝতে পারবা এই জিনিসগুলা। তো আশা করি পুরো জিনিসটা বুঝছো যে সিন্স কখন ব্যবহার করবা এবং ফর কখন ব্যবহার করবা। আমরা আমাদের পরবর্তী রুলগুলোতে চলে যাই। আচ্ছা, অতীতের দুইটা ঘটনার ক্রম, তাই না? তো এইখানে আমি এখন তোমাদেরকে এটাও খুবই সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি, এবং দেখো। আচ্ছা, প্রথমে তোমাদেরকে জাস্ট একটা জিনিস সম্পর্কে বলি, তারপর বিফোর আফটার বিষয় আসতেছি। ধরো একই সেন্টেন্সে একটা একই সেন্টেন্সে যদি হচ্ছে দুইটা ক্লোজ থাকে এবং অতীতের দুইটা ঘটনা, ঠিক আছে, অতীতের দুইটা ঘটনাকে ওই দুইটা ক্লোজ নির্দেশ করে। তো সেক্ষেত্রে মনে রাখবা যে বিফোর আফটারের কথা বলতেছি না, আমি বিফোর আফটারের কথা একটু পরে বলতেছি। বিফোর আফটার ছাড়াও অতীতের দুইটা ঘটনা একটা বাক্যের মধ্যে ইনক্লুড করা থাকে, এবং এরকম প্রশ্ন ভার্সিটি এডমিশন টেস্ট বলো কিংবা এইচএসসি পরীক্ষা বলো দেয়। তো একটা অতীতকালের বাক্যে যখন অতীতের দুইটা ঘটনা থাকে, যখন অতীতের কয়টা ঘটনা থাকে, দুইটা, ঠিক আছে, তখন আগে যেই ঘটনাটা ঘটছে, একদম আগে, ঠিক আছে, শুরুর দিকে বা একদম আগে যেই ঘটনাটা ঘটছে, সেটা হবে কোন টেন্সে, সেটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে, সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। কিন্তু ওই ঘটনার পরে, অতীতেই ঘটছে, কিন্তু ওই ঘটনাটার পরে যেই ঘটনাটা ঘটছে, তো সেইটার টেন্সটা কি হবে, সেটা টেন্স হবে পাস্ট ইনডেফিনিট। তার মানে একটা অতীতকালের বাক্যে যদি হচ্ছে দুইটা ঘটনা অন্তর্ভুক্ত করা থাকে, তাহলে যেই ঘটনাটা আগে ঘটছে সেইটা পাস্ট পারফেক্টে হবে, আর যেটা তারপরে ঘটছে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে, এবং দুইটা ঘটনাই কিন্তু পাস্টে বা অতীতে ঘটছে। ভালো করে বুঝিও। এবং এই প্রশ্নগুলো ভার্সিটিতে দেয়, তুমি ইন ফিউচার কোশ্চেন সলভ দেখলেই বুঝতে পারবা, সমস্যা নাই। তো এখন আসি আমরা হচ্ছে বিফোর আর আফটার এর বিষয়ে, ঠিক আছে, এই যে বিফোর আর হচ্ছে আফটার নিয়ে আমরা এখন একটু কথাবার্তা বলবো। তো বিফোর আফটার খুবই সহজেই হচ্ছে মনে রাখা যায়, একদম ইজিলি। তো সিস্টেমটা কি? আচ্ছা, আফটার, এই যে আফটার, ঠিক আছে, এই আফটারের মানে কি? আফটারের মানে হচ্ছে পরে। তো আফটারের মানে যেহেতু পরে, আফটারের পরে বসবে কে? পাস্ট পারফেক্ট। আফটারের বাংলা মিনিং কি? আফটারের বাংলা মিনিং হচ্ছে পরে। আফটারের বাংলা মিনিং যেহেতু হচ্ছে পরে, আফটারের পরে বসবে পাস্ট পারফেক্ট। আর বিফোর, ঠিক আছে, বিফোরের বাংলা মিনিং কি? বিফোরের বাংলা মিনিং হচ্ছে আগে। তো বিফোরের আগে বসবে হচ্ছে পাস্ট পারফেক্ট। আর অবশিষ্ট যে অংশটা থাকবে সেখানে বসবে এই পাস্ট ইনডেফিনিট। অবশিষ্ট অংশে বসবে কে? পাস্ট ইনডেফিনিট। ঠিক আছে, এখন আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা দেখার চেষ্টা করি। তো ভালো করে দেখো, এই যে আমি একটু কি বললাম তোমাদেরকে, যে এই যে আফটার, ঠিক আছে, আফটার, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে নিই, জাস্ট ওয়েট। আচ্ছা, যে আফটার, ঠিক আছে, তো আফটারের পরে বসবে কি? পরে বসবে হচ্ছে পাস্ট পারফেক্ট। এখন তোমাকে আমি দেখাচ্ছি। তো এই যে সেন্টেন্সটা তুমি জাস্ট হচ্ছে দেখো, যে দ্য স্টুডেন্টস স্টুড আপ আফটার দ্য টিচার হ্যাড এন্টার্ড দ্য রুম। আর রুমে প্রবেশ করার ক্ষেত্রে এই এন্টার্ড এর পরে কিন্তু কোনো প্রেপোজিশন বসবে না। এই এন্টার্ড দ্য রুম এর মাঝামাঝিতে কোনো প্রেপোজিশন বসবে না। কেমন রাখবে, এটা এডমিশন টেস্টে দেয় সেন্টেন্স কারেকশনে। তো দেখো, এই যে আমাদের এখানে আফটার আছে, ঠিক আছে, এই যে আফটার, এই আফটারের পরে কি বসছে? হ্যাড প্লাস ভি থ্রি আছে না, হ্যাড প্লাস হচ্ছে এন্টার্ড ভি থ্রি। তো এটা পাস্ট পারফেক্ট, তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট বসছে না? আফটারের পরে কিন্তু পাস্ট পারফেক্ট বসছে, ঠিক আছে। আর এই যে আগে, তাহলে কি বসবে? আগে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিটটা বসবে।
যেটা যে দেখতে পাচ্ছি স্টুড আপ গেল। তো অনুরূপ ভাবে এখানে দেখো কি আছে, বিফোর। ঠিক আছে, বিফোর এর মানে কি বললাম আমি, আগে। তাহলে বিফোর এর আগে বসবে কে, পাস্ট পারফেক্ট। বিফোর এর আগে বসবে কে, পাস্ট পারফেক্ট। তো এখন আমরা এখানে দেখবো, দেখো এই যে বিফোর, এই যে বিফোর, ঠিক আছে, বিফোর আগে কে বসছে দেখো তো, এই যে হ্যাড প্লাস ভি থ্রি আছে না, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তো হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে বিফোর আগে বসছে কে, পাস্ট পারফেক্ট। বিফোর এর আগে বসছে কে, পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে বিফোর এর যে পরে, বিফোর এর পরে কে বসছে দেখো তো, দ্য ডক্টর কেইম, দ্য ডক্টর কেইম, সাবজেক্টের পর ভি টু, পাস্ট ইনডেফিনিটটা। আশা করি বুঝছো। তাহলে বিষয়টা কি, আফটারের মানে হচ্ছে পরে, আফটারের পরে বসবে পাস্ট পারফেক্ট, শেষ। আর বিফোরের মানে কি, বিফোরের মানে হচ্ছে আগে, তো বিফোরের আগে বসবে পাস্ট পারফেক্ট। অবশিষ্ট যেটা থাকবে যে জায়গাটা, সেখানে বসবে পাস্ট ইনডেফিনিট। এখন আরেকটা গুরুত্বপূর্ণ রুল হচ্ছে কি, যে আফটার দ্বারা যখন দুইটা ক্লোজ যুক্ত থাকে, ঠিক আছে, আফটার দ্বারা যখন দুইটা ক্লোজ যুক্ত থাকবে, তো সেক্ষেত্রে একটা ক্লোজ মানে আফটারের পরবর্তী আফটার যুক্ত ক্লোজটা যেটা, সেক্ষেত্রে আফটার যুক্ত যে ক্লোজটা থাকবে, ঠিক আছে, আফটার যুক্ত ক্লোজ, সেটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, সেটা যদি কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় আফটার যুক্ত ক্লোজটা। এই যে এখানে দেখাচ্ছি দেখো, এই যে আফটার আই হ্যাভ লেফট স্কুল। তো আফটার আই হ্যাভ লেফট স্কুল, আফটারের পরে, আফটারের পরের ক্লোজটা বা হচ্ছে আফটার সংযুক্ত ক্লোজটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আফটার সংযুক্ত ক্লোজটা হলে অবশিষ্ট যে ক্লোজটা থাকবে সেটা হবে ফিউচার সিম্পল কিংবা ফিউচার ইনডেফিনিট টেন্সে, যে আই শ্যাল গো টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল। ঠিক আছে, এটা এডমিশন টেস্টে আসার সম্ভাবনা অনেক। এইচএসসি তে যদিও দিবে না, বাট এডমিশন টেস্টে এই এমসিকিউটা আসার পসিবিলিটি যথেষ্ট রয়েছে। সহজ করে বলতেছি আবারও, যে আফটার যুক্ত যে ক্লোজটা থাকবে বা আফটারের পরবর্তী ক্লোজটা, সেটা যদি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সেটা যদি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাভ প্লাস ভি থ্রি আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো তাহলে এর আগের ক্লোজটা যেটা, সেটা হবে ফিউচার সিম্পল কিংবা ফিউচার ইনডেফিনিট টেন্স, আই শ্যাল গো টু কলেজ, আই শ্যাল গো টু কলেজ। এরপর আসো, ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরকম বোঝাতে, এরকম বোঝাতে কি হয়, ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। সো এইখানকার যে নির্দেশক ওয়ার্ডগুলো আছে, এই নির্দেশক ওয়ার্ডগুলো হচ্ছে এগুলা, যেমন ধরো টুমোরো, নেক্সট, ঠিক আছে। তো এরকম এই যে ওয়ার্ডগুলো আছে, টুমোরো, নেক্সট, ফলোইং ইয়ার, এরকম যেগুলো ওয়ার্ডগুলো থাকবে, যেমন ধরো আই উইল মিট মাই ফ্রেন্ড টুমোরো, আই উইল মিট মাই ফ্রেন্ড টুমোরো। সো এই ক্ষেত্রে তোমার হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। তবে এই ফিউচার ইনডেফিনিট টেন্সের ব্যবহার সাধারণত ভর্তি পরীক্ষা বা ইভেন এইচএসসি তেও আসলে তেমন আসে না। সেটা নিয়ে তেমন ভাবার কিছু নাই আর কি, জাস্ট সিম্পলি মনে রাখতে হলো। কিন্তু গুরুত্বপূর্ণ রুলটা কোনটা, গুরুত্বপূর্ণ রুল হচ্ছে এইটা, এই 9 নাম্বারটা। তো মনে রাখবা, একটা বাক্যে যদি হচ্ছে বাই দিস টাইম, এই জিনিসগুলো থাকে, কি থাকে, বাই দিস টাইম, বাই দিস টাইম, তারপর হচ্ছে বাই দিয়ে যে কোনো একটা টাইম, মানে মাসের নাম থাকলো বাই অগাস্ট, বাই সেপ্টেম্বর, বাই ডিসেম্বর এরকম, বা হচ্ছে একটা ইয়ারের নাম থাকলো এরকম, অথবা অথবা হচ্ছে নেক্সট থাকলো, ঠিক আছে, অথবা ধরো নেক্সট দেয়া থাকলো, তো অথবা কি থাকলো, ধরো হচ্ছে নেক্সট। তো এই নেক্সট এর পর যখন হচ্ছে টাইম থাকবে, বা ওই সেম ভাবে হচ্ছে মান্থের নাম থাকবে, কিংবা হচ্ছে বাই নেক্সট দ্বারা এগুলা কানেক্টেড থাকবে। যেমন ধরো এই যে নেক্সট অগাস্ট, নেক্সট অগাস্ট লতা এন্ড তানিম will have been married for 10 years, will have been married for 10 years। তো এখানে দেখো তো, ওই যে 10 বছর না, 10 বছর, ওই কারণে কিন্তু কি হয়েছে, ফর হয়েছে। ঠিক আছে, এই যে 10 বছর, মনে পড়ে কি বলছিলাম, ওই যে ব্যাপ্তি। ধরো এদের বিয়ে হয়েছিল 2020 সালে, এখন ধরো 2030 সাল, তাহলে 10 বছর হলো না। এই যে দে হ্যাভ বিন ম্যারিড সিন্স 2020, তুমি এটা বলতে পারো, সিন্স 2020 মানে 2020 সাল থেকে। তুমি যদি বলো যে দে হ্যাভ বিন ম্যারিড, দে হ্যাভ বিন ম্যারিড, ধরো তুমি বললা যে হচ্ছে সিন্স 2020, তার মানে হচ্ছে তারা 2020 সাল থেকে বিবাহিত এবং তারা এই বিবাহিত জীবনটা পার করতেছে। কিন্তু এটা ধরো হচ্ছে যে 2030 সাল, এটা ধরো 2030 সাল, তাহলে আমরা কি পাইলাম, এই যে ব্যাপ্তি, ঠিক আছে, এই যে ব্যাপ্তিটা কি পাইলাম, আমরা ব্যাপ্তিটা পাইলাম হচ্ছে 10 বছর। তো যেটা বিষয় সেটা হচ্ছে নেক্সট অগাস্ট, তার মানে আগামী আগস্টে, ঠিক আছে, আগামী আগস্ট মাসে লতা এন্ড তানিম উইল বি, আচ্ছা, উইল হ্যাভ বিন ম্যারিড ফর 10 ইয়ার্স, তাদের বিবাহিত জীবনের কত বছর হবে, 10 বছর হবে।
ঠিক আছে, এই যে ব্যাপ্তি এই যে 10 ইয়ার্স, তো এখানে কি হয়েছে ফর, সিন্স দেওয়া যাবে না এখানে, কিন্তু আমরা এই যে সিন্স 2020 থেকে যে তারা ম্যারিড, থেকে কি সিন্স, সো 2020 থেকে তারা ম্যারিড, এজন্য আমরা সেক্ষেত্রে সিন্স ব্যবহার করব, সিন্স 2020। কিন্তু যখন আমরা ব্যাপ্তির কথা বলছি, যখন আমরা সেই ডিউরেশন, সেই টাইম পিরিয়ডটার কথা বলছি যে হচ্ছে 10 বছর, কত বছর ধরে তারা বিবাহিত, 10 বছর ধরে তারা বিবাহিত আর কি। সো তাদের বিবাহিত জীবনের 10 বছর হবে, ঠিক আছে, আগামী আগস্টে বা সামনে আগস্টে তাদের, কার লতার তানিমের বিবাহিত জীবনের 10 বছর হবে, এরকম বোঝাচ্ছে আর কি। তো 10 বছর ধরে এই যে ফর গেল। আচ্ছা, এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এইটা আজকের ক্লাসে বলবো এবং এমবেডেড কোশ্চেনের ক্লাসে এটা আর বলার প্রয়োজন নাই, খুবই সহজেই কোশ্চেনটা বুঝতে হবে। কি, কোন ক্লাসে এই বিষয়টা আবারও আসবে, এটা হচ্ছে এমবেডেড কোশ্চেন। কোন ক্লাসে আসবে সেটা হচ্ছে এমবেডেড কোশ্চেন। তোমাদেরকে এমবেডেড কোশ্চেন আর হচ্ছে কি, এমবেডেড কোশ্চেন আর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পার্থক্য বুঝতে হবে। তো ওইটা আমরা এমবেডেড কোশ্চেন ভার্সেস ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ক্লাসটা হবে সেই ক্লাসের মধ্যে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। বাট আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিভাবে হয় সেটা একটু তুমি ভালো মতো বুঝে নাও। আজকে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে হয়, ঠিক আছে, ইন্টারোগেটিভটা কি হয় সেই জিনিসটা আজকে বুঝে নাও। তো এখানে কি দেখতে পাচ্ছ তুমি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাই না, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তো বিষয়টা যেটা ডব্লিউএইচ ওয়ার্ড, ঠিক আছে, ভালো করে পড়ো এখানে কি লেখা আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, এই যে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, ঠিক আছে, তাহলে সাবজেক্টের পূর্বে টেন্স ও পার্সন অনুযায়ী, সাবজেক্টের পূর্বে মানে আগে, ঠিক আছে, সাবজেক্টকে তাহলে এই যে ইউ, ইউ এর আগে, সাবজেক্ট হচ্ছে কি ইউ, ইউ এর আগে, তারপর কি বলা আছে দেখো, টেন্স ও পার্সন অনুযায়ী। তো এই সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, আর পার্সনটা কি আছে দেখো, ইউ, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনের সাথে কি ডাজ হয়, হয় না, সেকেন্ড পার্সনের সাথে কি হবে, ডু হবে। ওই জন্য এখানে কি আসছে, ডু, এই যে টু বি ভার্ব বা ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এগুলা যোগ করতে হবে তোমাকে, কার আগে, সাবজেক্টের আগে, কার আগে, সাবজেক্টের আগে। তো সাবজেক্টের আগে যেহেতু তোমাকে এই জিনিসটা যোগ করতে হবে, সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে প্রথমে বসতেছে ডব্লিউএইচ ওয়ার্ড, দেন কে বসতেছে, সাবজেক্টের পূর্বে টেন্স এবং পার্সন অনুযায়ী বসতেছে হচ্ছে ডু ভার্ব বা হচ্ছে বি ভার্ব কিংবা হ্যাভ ভার্ব, এগুলা বসতেছে। তো সাবজেক্টের পরে কি বসবে, সাবজেক্টের পরে বসবে হচ্ছে মেইন ভার্ব, সাবজেক্টের পরে বসবে হচ্ছে মেইন ভার্ব। আর এমবেডেড কোশ্চেনের মধ্যে জিনিসটা আর কি উল্টা হয়, জাস্ট যে সাবজেক্টের পরে হচ্ছে মেইন ভার্ব বসে, বাট ওখানে ডু ভার্বটা এই সমস্ত কিছু বসে না, এই সমস্ত কিছু বসে না, বাট এটা আমরা এমবেডেড কোশ্চেনে আলাদা আলাদা ক্লাসে হচ্ছে ডিসকাস করব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বিষয়টা আবারও বলে দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন তুমি ঢাবির এমসিকিউতে দেখতে পারবা, গত বছর যে এমসিকিউটা দিছিল, গত বছর যে এমসিকিউটা তোমাদেরকে দিছিল সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো হাউ ডাজ জাঙ্ক ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল, হাউ ডাজ জাঙ্ক ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। তো এখানে দেখো এই যে হাউ, হাউটা প্রথমে আছে, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, সংক্ষেপে আইএনডি লিখে দিলাম, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখানে দেখো সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে এই জাঙ্ক ফুড, এই জাঙ্ক ফুড, ডাউন ফ্রেজটা হচ্ছে এই বাক্যের কি, এই বাক্যের হচ্ছে সে হচ্ছে সাবজেক্ট। তো এই যে ডু ভার্বটা, এখন জাঙ্ক ফুড হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা যেভাবে ধরো আর কি তোমরা। তো এখানে তো আর ডু হবে না, এখানে হবে কি ডাজ, এখানে ডু ভার্ব হিসেবে আসবে কি ডাজ, ঠিক আছে। তারপর আমাদের ভার্ব কে বসছে এই যে এফেক্ট, আমাদের যে মেইন ভার্বটা, এই ভার্ব হচ্ছে এফেক্ট,
তারপর হচ্ছে পূর্ণিমাস লাইফস্টাইল বা এগুলা বসছে, সমস্যা নাই। তো আমাকে মনে রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে হলে এখানে বি ভার্ব, ডু ভার্ব বা হচ্ছে হ্যাভ ভার্ব এগুলো লাগবে, এবং এইটা এই যে এই সাবজেক্ট অনুযায়ী গঠিত হবে। এই সাবজেক্ট যা হবে সেইটা অনুযায়ী এবং হচ্ছে টেন্স অনুযায়ী জিনিসটা গঠিত হবে। যদি পাস্টে হতো তাহলে কি হতো? তাহলে কি হাউ ডাজ হতো? তাহলে হাউ ডাজ হতো না, পাস্টে হলে হতো হাউ ডিড। যদি এটা পাস্ট টেন্সে হতো তাহলে হচ্ছে হাউ ডিড হইতো, ডাজ কিন্তু তখন হইতো না। তো হাউ ডিড জাঙ্ক ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল, তখন জিনিসটা আর কিরকম হতো? তো আশা করি ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই ব্যবহারটা বুঝছো আর কি। আর এমবেডেড কোশ্চেনের ব্যবহারটা যদি বলো তো সংক্ষেপে এখানেও চাইলে বলে দেয়া যায়। এমবেডেড কোশ্চেনটা যেরকম হবে, তুমি এখানে যে গঠনটা দেখলে এর হচ্ছে just একটা অপোজিট গঠন হবে। যেমন ধরো তুমি যদি লেখো যাচ্ছে আই নো, তো আই নো হোয়াট লেখার পর এই ডব্লিউএইচ ওয়ার্ড গুলো লেখার পর এমবেডেড কোশ্চেনে জাস্ট কি লিখতে হয় যে হচ্ছে হোয়াট ইউ ওয়ান্ট। এখানে কোনো ডু ভার্ব বা হচ্ছে বি ভার্ব কিছু নিয়ে আসতে হয় না, জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমরা যেরকম ভাবে লেখো ঠিক সেই রকম ভাবে হচ্ছে লিখতে হয়। তো আই নো হোয়াট ইউ ওয়ান্ট, আমি জানি তুমি কি চাও। তো হোয়াট ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও, তাই না? হোয়াট ডু ইউ ওয়ান্ট মানে হচ্ছে তুমি কি চাও। তো ওটা কখন আমি লিখতাম? হোয়াট ডু ইউ ওয়ান্ট আমি কখন লিখতাম? এই যে হোয়াট ডু ইউ ওয়ান্ট যেটা আছে যে তুমি কি চাও, তো এই জিনিসটা আমি লিখতাম হচ্ছে কখন? যখন আমি বোঝাচ্ছি যে তুমি কি চাও এবং সেটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, সেটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। আর আমি যখন এই তুমি কি চাও এই কথাটাই হচ্ছে আরেকটা ক্লোজের মধ্যে বা হচ্ছে আরেকটা বাক্যের আরেকটা অংশের মধ্যে যখন ঢুকাই দিচ্ছি বা এমবেড করাচ্ছি, তো তখন আমাকে এই যে অ্যাসার্টিভের গঠনটা নিতে হবে যে হোয়াট ইউ ওয়ান্ট। বলা যায় যে হচ্ছে এখনই হচ্ছে ইন্টারোগেটিভ ভার্সেস এমবেডেড কোশ্চেন জিনিসটা শেষ হয়ে গেল। তারপর আরেকটা ক্লাসে আমি দেখাই দিব, আবার সমস্যা নাই। আই নো হোয়াট ইউ ওয়ান্ট, আমি জানি তুমি কি চাও। তো এখানে আর হোয়াট ডু ইউ ওয়ান্ট লেখা যাবে না, এখান থেকে হচ্ছে এডমিশন টেস্টের মধ্যে হুবহু প্রশ্ন করে। এডমিশন টেস্টে হচ্ছে এখান থেকে হুবহু প্রশ্ন করে, সো এই জিনিসটা মাথায় রাখবা এবং হচ্ছে ওইভাবে উত্তর করার চেষ্টা করবা। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে হচ্ছে ডু ভার্ব, বি ভার্ব কিংবা হ্যাভ ভার্ব এটা বসবে, বসার পর হচ্ছে সাবজেক্টটা বসবে। আই মিন সাবজেক্টের আগে হচ্ছে ডু ভার্ব, বি ভার্ব বা হচ্ছে হ্যাভ ভার্বটা বসবে, এখানে যেমনটা দেখতে পাচ্ছ। আর পরে সাবজেক্টের পরে হচ্ছে ভার্বটা বসবে আর কি, পরে সাবজেক্টের পর হচ্ছে ভার্বটা বসবে। তো এরপর আসতেছে হচ্ছে 11 নাম্বার যেই বিষয়টা, 11 নাম্বারে হচ্ছে যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, এটা আসলে সবাই জানে, এটা নিয়ে বলার কিছু নাই। সি হচ্ছে তার পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য সি এর পর ইজ হয়েছে। আর দে যেহেতু প্লুরাল, দের পরে হচ্ছে ওয়ার বা হচ্ছে আর, মানে এপাশে যেহেতু হচ্ছে পাস্টে আছে অ্যাজ আই নিউ, এই জন্য হচ্ছে এখানে ওয়ার দেওয়া হয়েছে আর কি। যেটা এডমিশনের জন্য একটু গুরুত্বপূর্ণ টিপ যে তুমি পরবর্তী ক্লোজটা যেটা আছে এটা তোমাকে একটু দেখতে হবে আর কি, পরবর্তী ক্লোজটা তোমাকে একটু দেখতে হবে। তো শি ইজ মাই সিস্টার, শি এর পরে আর দেওয়া যাবে না কারণ সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইজ দিতে হবে তোমাকে, গেল। আর হচ্ছে দে হচ্ছে প্লুরাল, দের পরে হচ্ছে আর বা ওয়ার তুমি ইচ্ছা মতো দিতে পারো, কিন্তু এখানে ওয়ার দেওয়া হয়েছে কেন? কারণ এই যে এই পাশে যে ক্লোজটা আছে আর কি অ্যাজ আই নিউ, সেটা হচ্ছে ফার্স্টে আছে। দ্যাটস ইট। এখন যে বিষয়টা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং হচ্ছে আনকাউন্টেবল নাউন গুলো হচ্ছে সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন এবং আনকাউন্টেবল নাউন গুলো সবসময় সিঙ্গুলার হবে। যেমন ধরো অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কি কি পড়ে? তুমি হচ্ছে চাইলে বলতে পারো যে হচ্ছে অনেস্টি, তুমি বলতে পারো হচ্ছে অনেস্টি, এরকম ডিফরেস্টেশন, মার্কসিজম বা যেটাই বলো না কেন, এরকম আরো অনেক অসংখ্য হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। তো অ্যাবস্ট্রাক্ট নাউন গুলাকে সিঙ্গুলার, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা সবাই জানে। সেরকম হচ্ছে আনকাউন্টেবল নাউন গুলা হচ্ছে সিঙ্গুলার হয়। তো কিছু গুরুত্বপূর্ণ যে আনকাউন্টেবল নাউন আছে সেগুলো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসের মধ্যে কমপ্লিট করব, এখানে আর দেখালাম না। তো অ্যাডজেক্টিভের পূর্বে হচ্ছে ডিটারমিনার যখন দা থাকে তখন ভার্বটা প্লুরাল হয়। কেন প্লুরাল হয়? কারণ হচ্ছে ওই দাটা যুক্ত করার পর, যেমন ধরো দা পোর, এটা একজন গরিবকে না বোঝা হচ্ছে পুরো জাতিকে বোঝায়, মানে গরিবেরা, ঠিক আছে, গরিবেরা বা দরিদ্রদের অবস্থা অনেক শোচনীয় এরকম বোঝাচ্ছে আর কি সেন্টেন্সটা দ্বারা। মিজারেবল, দ্য পোর আর মিজারেবল, দ্য পোর আর নট হ্যাপি বা দ্য পোর আর হ্যাপি, যেটাই বলো না কেন। তো এখানে একজন ব্যক্তিকে বোঝায় না, তখন হচ্ছে পুরা জাতিকে বোঝায় আর কি।
যখন যে কোনো একটা অ্যাডজেক্টিভের সামনে যখন দা যুক্ত করা হয়, ডিটারমিনার দা যুক্ত করা হয়, তখন তা একজন ব্যক্তিকে না বুঝে পুরো জাতিকে বোঝায়। দ্যাটস ইট। তো সাধারণত এরকম যে অ্যাডজেক্টিভ গুলো আছে, ঠিক আছে, এই যে দা পোর ধরনের, এবং কি হবে, ভার্বটা কি হবে, ভার্বটা হবে প্লুরাল, কারণ সেটা পুরো জাতিকে বোঝাচ্ছে। দুইটা বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, দা পোর ইজ দেওয়া যাবে না, ইজ দিলে কিন্তু ভুল। দা পোরের পর তুমি যদি হচ্ছে ইজ দাও তাহলে হচ্ছে ভুল। তোমাকে দিতে হবে কি, যে আর, তোমাকে দিতে হবে আর, তাহলে এটা রাইট। দা পোরের পর তুমি যদি হচ্ছে ইজ দাও তাহলে এটা কি হবে, ভুল হবে। দা পোরের পর তুমি যদি আর দাও তাহলে এটা রাইট হবে। সেম ভাবে দ্য ব্রেভ, দ্য পোর, দ্য রিচ, দ্য ইন্ডাস্ট্রিয়াস, দ্য কাওয়ার্ড, দ্য পায়াস, দ্য ভার্চুয়াস। সো এই ওয়ার্ড গুলা, এই অ্যাডজেক্টিভ গুলা, সাধারণত যে অ্যাডজেক্টিভ গুলার আগে দা বসে এবং সেটা পুরো জাতিকে বোঝায়, সেটা পুরো জাতিকে বোঝায়, ওই ধরনের সমস্ত ব্যক্তিকে বোঝায়, তখন ভার্বটা কি হবে, প্লুরাল হবে, কারণ সেটা একজন ব্যক্তিকে বোঝায় না, পুরো জাতিকে বোঝায়। আই হোপ বিষয়টা ক্লিয়ার। তো এরপর আসতেছি আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে। তো রিলেটিভ প্রোনাউনের মধ্যে এই ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। হু, হুইচ, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। এবং কানেক্টরস এর ক্লাস যারা করছো আর কি, কানেক্টরস এর একাডেমিক টু এডমিশন ক্লাস, তো কানেক্টরস এর একাডেমিক টু এডমিশন ক্লাসেও বিষয়টা খুব সূক্ষ্মভাবে দেখাই দিছিলাম। তো আজকে আবারও এখানে আমি দেখা দিচ্ছি, সমস্যা নাই। বিষয়টা দেখো হচ্ছে ইট ইজ আই, ঠিক আছে, ইট ইজ আই হু এম, ইট ইজ আই হু এম টু ব্লেম, অথবা ইট ইজ আই হু এম রেসপন্সিবল ফর দিস টাস্ক। তো এই যে ডব্লিউএইচ ওয়ার্ড গুলা, যেগুলো কি, যেগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে, সেটা হচ্ছে হু হতে পারে, হুইচ হতে পারে, এবং হচ্ছে দ্যাট হতে পারে, এরকম যে ওয়ার্ড গুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে, তো তারা হচ্ছে তার যে আগের নাউনটা, তার আগের নাউনটা হচ্ছে, যেমন এখানে হচ্ছে আই, হু এর আগের যে নাউনটা, হু এর আগের নাউনটা হচ্ছে এখানে আই। তো এই আই এর পরে আমরা দেই হচ্ছে এম, এই কারণে আমরা এখানেও এম দিব আর কি। আশা করি এই যে মার্ক করা জিনিসটা তুমি দেখতে পাচ্ছ, হু জাস্ট হচ্ছে ওই আই কেই বোঝাচ্ছে। এর কাজ হচ্ছে, হচ্ছে রিলেটিভ প্রোনাউন, বা এরা হচ্ছে রিলেটিভ কনজাংশন হিসেবে কাজ করে একটা সেন্টেন্সে। কানেক্টরস এর ক্লাসেও তোমাদেরকে যে জিনিসটা আমি দেখাইছিলাম। তো ঘটনা হচ্ছে এই হুটা জাস্ট আই কে মিন করতেছে, জাস্ট আই কে মিন করতেছে। সো আই এর পরে এম হয়, এজন্য হু এর পরে এখানে এম হয়েছে। অনুরূপ ভাবে যদি হচ্ছে এরকম থাকতো যে হচ্ছে ইট ইজ, যদি থাকতো হচ্ছে ইট ইজ শি, তারপর যদি দিত হচ্ছে হু, তারপর যদি দিত হচ্ছে ড্যাশ, তাহলে কিন্তু শি এর পরে কি হয়, শি এর পরে হয় হচ্ছে ইজ। তো সেক্ষেত্রে হচ্ছে শি এর পরে এখানে ইজ হইতো আর কি। তো আই থিঙ্ক জিনিসটা, এই যে এই মার্ক করা জিনিসটা দেখে ক্লিয়ারলি বুঝতেই পারতেছো। সো আই এর পরে যেহেতু হচ্ছে এম হয়, তো এখানে যে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এ হচ্ছে জাস্ট আই কেই মিন করতেছে, আই কেই মিন করে হচ্ছে এখানে সে হচ্ছে এম নিবে। তো ইট ইজ আই হু এম রেসপন্সিবল, বা ইট ইজ আই হু এম টু ব্লেম। অনুরূপভাবে হচ্ছে ইট ইজ শি হু ইজ রেসপন্সিবল, বা হচ্ছে হু ইজ টু ব্লেম, যেটাই দাও না কেন। তো হু হচ্ছে কাকে মিন করছে, হু হচ্ছে শি কে মিন করতেছে, এই জন্য হচ্ছে শি এর পরে ইজ হয়, এই জন্য এই হু এর পরে ইজ হবে। শেষ। এখন এখানে এই 14 নম্বরের মধ্যে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে, জাস্ট শর্টকাটে এই জিনিস মনে রাখবা, যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি হচ্ছে নট অনলি বাট অলসো থাকে, নট অনলি বাট অলসো থাকুক, আর হচ্ছে অর থাকুক বা নট থাকুক, আইদার অর নাইদার নর, এই জিনিসগুলো যদি থাকে, কিংবা শুধু অর, শুধু নর, বাট অলসো যা আছে, তো এগুলা থাকলে কি হবে, যে ভার্বের ঠিক কাছের সাবজেক্ট যেটা আর কি, তো ভার্বের ঠিক কাছের সাবজেক্ট যেটা, অর্থাৎ সেন্টেন্সের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী হচ্ছে ভার্ব গঠিত হয়। সেন্টেন্সের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী হচ্ছে ভার্ব গঠিত হয়, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, তারপর হচ্ছে অর, এরকম থাকলে সেন্টেন্সের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী, সেন্টেন্সের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী হচ্ছে ভার্ব গঠিত হয়। আর এরই একটা হচ্ছে বিপরীত ধর্মী রুল আছে, যেটা থাকলে হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী গঠিত হয়, সেটা একটু পরে দেখাচ্ছি বা বলতেছি। তো আইদার অর, নাইদার নট থাকলে কি হবে, মানে ভার্বের ঠিক কাছে যেই সাবজেক্টটা থাকবে, ভার্বের, এটা হচ্ছে মেইন ভার্বের পজিশন বা জায়গা, হি হ্যাজ ডান। সো এর ঠিক কাছে যেই সাবজেক্টটা থাকবে, অর্থাৎ এই সেন্টেন্সে যে দ্বিতীয় সাবজেক্ট, অর্থাৎ অরের পরে বা হচ্ছে নরের পরে যেই সাবজেক্টটা থাকবে, সেটা অনুযায়ী ভার্ব, অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী। হ্যাঁ, বেশি কিছু বলার নাই, ওয়ার্ড গুলা মনে রাখতে হবে। এই ওয়ার্ড গুলো হচ্ছে এগুলা এগুলা,
এগুলো দেখাচ্ছি, নট অনলি বাট অলসো, বাট অর আইদার অর নাইদার নর, এগুলো থাকলে কি হবে, এই যে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে ভার্ব গঠিত হবে, শেষ। আচ্ছা, তো তোমাদের কাজ হচ্ছে, এখানে তোমাদের একটা কাজ আছে, আমি তোমাদেরকে গতকাল যে অডিওটা পাঠিয়েছিলাম, অডিও যারা শুনছো তারা এই কাজটা করে রাখবা। তো তোমরা হচ্ছে এই পার্সনের বিষয়টা বোঝার পর কমেন্টে হচ্ছে লিখবা যে এই যে বাক্যটা দেখতে পাচ্ছ, আই হি অ্যান্ড ইউ আর দ্য বেস্ট ফ্রেন্ডস, তো এই বাক্যটা কি সঠিক নাকি এই বাক্যটা ভুল, এবং যদি ভুল হয় তাহলে হচ্ছে এই বাক্যটা সঠিকটা কি হবে এটা তোমরা হচ্ছে কমেন্টে জাস্ট হচ্ছে লিখে রাখবা। ঠিক আছে, কমেন্ট সেকশনে জাস্ট হচ্ছে লিখে রাখবা। আমি এই বিষয়টা এখন তোমাদেরকে বোঝাচ্ছি বা বলতেছি। তো তো প্রথমে আমাদের যে রুলটা সেটা হচ্ছে যে, প্রথমে আমাদের যে রুলটা সেটা হচ্ছে এই যে 231, ঠিক আছে, এই 231। তো ঘটনা হচ্ছে, সাধারণ অর্থে বা সাধারণত একটা সেন্টেন্সে যখন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন তিনটা পার্সনই বসবে, সেক্ষেত্রে সেকেন্ড পার্সন আগে বসবে, তারপর থার্ড পার্সন বসবে, তারপর হচ্ছে ফার্স্ট পার্সনটা বসবে। তো যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ যে ইউ, হি অ্যান্ড আই হ্যাড গান ফর শপিং। ইউ, হি অ্যান্ড আই হ্যাড গান ফর শপিং। তো ইউ কি? ইউ ডেফিনেটলি হচ্ছে সেকেন্ড পার্সন। হি কে? হি হচ্ছে থার্ড পার্সন। আই কে? আই হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে কি 2 3 1, তাহলে যে 2 3 1, 231 বা 2 3 1 যেভাবে মনে রাখো না কেন, রুলটা তো ক্লিয়ার, তাই না? কিন্তু যখন ভুল কিংবা হচ্ছে দোষ স্বীকার করা বোঝাবে, সেন্টেন্সে বাক্যে যখন ভুল কিংবা দোষ স্বীকার করা বোঝাবে তখন হচ্ছে 123 বা 1 2 3, 123 বা হচ্ছে 1 2 3। তাহলে প্রথমে কে বসবে? ফার্স্ট পার্সন, তারপর বসবে হচ্ছে সেকেন্ড পার্সন। এই যে প্রথমে দেখো আই ফার্স্ট পার্সন, তারপর ইউ সেকেন্ড পার্সন, তারপর হচ্ছে হি উইল আস্ক ফর পার্ডন। ঠিক আছে, তারা ক্ষমা চাইবে, মানে সবাই, আমি, তুমি এবং সে, আমরা কি করব, আমরা হচ্ছে ক্ষমা চাবো, এরকম বোঝাচ্ছে। তো আই কে? আই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ কে হচ্ছে সেকেন্ড পার্সন, আর হি কে, হি বা সি এগুলো হচ্ছে থার্ড পার্সন। তো 123 আর হচ্ছে 231, এই দুইটা রুল তোমাকে মনে রাখতে হবে। সাধারণ অর্থে কি হবে? সাধারণ অর্থে হবে হচ্ছে 231, আর যখন ভুল কিংবা দোষ স্বীকার করা বোঝাবে তখন হবে এই 123। প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপর হচ্ছে থার্ড পার্সন। এইটা হচ্ছে বিষয় গেল। তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে, আবারও বলে দিচ্ছি, যে কমেন্টে এই যে বাক্যটা, ঠিক আছে, এই যে কমেন্টে কি করবা, এই যে বাক্যটা আছে, এই বাক্যটা কি সঠিক নাকি এই বাক্যটা ভুল আছে, জাস্ট কমেন্টে ঠিক করে লিখবা, বা হচ্ছে ভুল থাকলে বা মানে যা আছে যেভাবে তোমার যেটা মনে হয় তুমি সেটা লিখবা। এবং যারা যারা ক্লাসটা পুরোটা করতেছো, এই কমেন্টটা যারা করবা তাইলে বুঝতে পারবো আমি যে ক্লাসটা পুরোটা করতেছো। ঠিক আছে, এরপর এন্ড দ্বারা যখন দুইটা নাউন যুক্ত হবে আর কি, ঠিক আছে, তখন তারা যখন হচ্ছে সিনোনিমাস মিনিং দিবে, অনেকটা মিলনার্থক বা সিনোনিমাস মিনিং দিবে, তখন হচ্ছে ভার্বটা সিঙ্গুলার হয়, যেমন স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। বাট এটা জাস্ট এই এক্সাম্পলটা দেখে রাখো, কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো, এবং তোমাদেরকে শিওর শর্ট কমন পাওয়ার জন্য আমি কিছু স্পেশাল সিনোনিমাস ওয়ার্ড গুলা দিয়ে দিব আর কি। বাট এটা কোন ক্লাসে দিব? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে দিব আর কি। বাট আজকে কোনটা মনে রাখবা? আজকে মনে রাখবা স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, উইন্স হবে কিন্তু সিনোনিমাস। আচ্ছা, নির্দিষ্ট দূরত্ব, ওজন, অর্থ বা সময় বুঝালে, নির্দিষ্ট দূরত্ব, ওজন, অর্থ বা সময় বুঝালে সাবজেক্ট প্লুরাল হলেও, ঠিক আছে, সাবজেক্ট প্লুরাল হলেও, সাবজেক্ট কি আছে দেখো 10 মাইলস, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে কি সিঙ্গুলার, ভার্ব হবে কি সিঙ্গুলার, যেমন 10 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, 10 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, 50 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, 50 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। এবং এই জিনিসটা পরীক্ষার মধ্যে প্রায় সময় দেয়, ঢাবি বলো, রাবি বলো, মেডিকেল বলো, চট্টগ্রাম তো স্পেশালি দেয়, জাহাঙ্গীরনগর দেয়। তো 10 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, এবং 50 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, নির্দিষ্ট দূরত্ব, নির্দিষ্ট সময়, ওজন কিংবা অর্থ যেটা বুঝাবে আর কি। ঠিক আছে, এখানে নির্দিষ্ট দূরত্ব থেকে বোঝাচ্ছে 10 মাইলস, 10 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। আরো সুবিধা হয় কি, যে এ লং ডিস্টেন্স তো তো ইজ তো হবেই। ঠিক আছে, একটা জিনিস কি বোঝাচ্ছে, যাই হোক। তো 10 মাইলস
প্লুরাল হলেও কি হবে, একটা যেহেতু নির্দিষ্ট দূরত্ব থেকে বোঝাচ্ছে, এটা হবে কি ইজ, সিঙ্গুলার হবে। 10 miles is a long distance, 50 miles is a long distance। এরপর হচ্ছে হেয়ার আর দেয়ার কে নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। সেটা হচ্ছে দেয়ার বা হেয়ার দিয়ে বাক্য শুরু হলে পরবর্তী ভার্বটির রূপ নির্ধারিত হবে ভার্বটির পরবর্তী নাউনের নাম্বার, নাউনের নাম্বারের উপর। ঠিক আছে? তো নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল হবে। তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল হবে। নাউন যদি হচ্ছে সিঙ্গুলার হয়, ঠিক আছে, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। এই হচ্ছে বিষয়। তো এখন দেখো, দেয়ার ইজ এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। ইজ হয়েছে কেন, কারণ এই যে এ হাই স্কুল, একটা হাই স্কুল। ঠিক আছে, পরবর্তী সেন্টেন্সটাতে কি আছে, দেয়ার আর টু হাই স্কুলস ইন আওয়ার ভিলেজ। তাহলে এই যে বিভার্বটা, এই বিভার্বটা হবে কোন অনুযায়ী, বিভার্বটা হবে এই বিভার্বের পরবর্তী যে নাউনটা আছে, পরবর্তী যে নাউনটা আছে সেইটা অনুযায়ী। তো এই হাই স্কুলের পরে আমি কি দিতাম, ইজ দিতাম, এই জন্য আমি এখানে ইজ দিছি। টু হাই স্কুল প্লুরাল আছে, এই জন্য আমি আর দিছি। প্লুরাল, প্লুরালের আগে কি হবে, আর হবে এখানে। তো দেয়ার বা হেয়ার যখন সেন্টেন্স থাকবে, দেয়ার বা হেয়ার যখন সেন্টেন্সে থাকবে, দেয়ার বা হেয়ার দিয়ে যখন বাক্যটা শুরু হবে এভাবে এভাবে, তখন কি হবে, এই বি ভার্বটা এইটা কিংবা এইটা নির্ভর করবে এর পরবর্তী নাউনের উপর, এই নাউনের উপর, পরবর্তী নাউনের উপর। এখানে ওই যে টু হাই স্কুলস আর পরবর্তী নাউনের উপর নির্ভর করবে। আচ্ছা, এটা তো কমন রুল, সবাই জানে এটা, দুই বা ততোধিক সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হলে ভার্ব হচ্ছে প্লুরাল হয়। তো মিতা এন্ড রিতা আর ফ্রেন্ডস, সো এটা বলার কিছু নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন জায়গায়, ইভেন এইচএসসি তেও তুমি পাইতে পারো। ভালো করে পড়ো। দুটি সিঙ্গুলার নাউন এন্ড দ্বারা যুক্ত হলেও যদি একটির পূর্বে আর্টিকেল দা থাকে বা দি, তবে ভার্বটি সিঙ্গুলার হবে। একটার আগে থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। দুইটা নাউন যদি হচ্ছে এন্ড দ্বারা কানেক্ট করা থাকে, তো একটার আগে যদি হচ্ছে আর্টিকেল দা থাকে তাহলে হচ্ছে ভার্বটা সিঙ্গুলার হবে, কিন্তু দুইটার আগে থাকলে কি হবে, প্লুরাল হবে। দুইটা নাউনের আগে যদি আর্টিকেল দা থাকে তাহলে কি হবে, ভার্বটা প্লুরাল হবে, প্লুরাল হবে। তো একটা নাউনের আগে আছে মানে সিঙ্গুলার, এটা তুমি শর্টকাটে মনে রাখতে পারবে যে একটার আগে আছে এজন্য সিঙ্গুলার, দুইটার আগে যদি থাকে তাহলে প্লুরাল। একটা যেহেতু সিঙ্গুলার, একটার আগে থাকলে হচ্ছে সিঙ্গুলার, দুইটা যেহেতু প্লুরাল তো দুইটার আগে থাকলে হচ্ছে প্লুরাল। শর্টকাটে তুমি এভাবে মনে রাখতে পারো। তো এখন দ্য কমান্ডার এন্ড ক্যাপ্টেন ইজ প্রেজেন্ট দেয়ার, দ্য কমান্ডার এন্ড ক্যাপ্টেন ইজ প্রেজেন্ট দেয়ার, তার মানে হচ্ছে ওই একই ব্যক্তিকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো যেই কমান্ডার অ্যাকচুয়ালি হচ্ছে সেই ক্যাপ্টেন, তো তার ওই পদবিটাই বোঝাচ্ছে আর কি, যে ওই কমান্ডার এবং ক্যাপ্টেন ওই লোকটাই, ঠিক আছে, যেই লোকটা এখানে প্রেজেন্ট আছে। কিন্তু যখন এই যে এখানেও দা, এখানেও দা, দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি, তার মানে এই হেডমাস্টার একজন আলাদা ব্যক্তি আর হচ্ছে সেক্রেটারি একজন আলাদা ব্যক্তি। তো সেক্ষেত্রে দুইজন ব্যক্তি বোঝাচ্ছে, এই জন্য হচ্ছে আর হয়েছে, দুইজন ব্যক্তি বোঝাচ্ছে এই জন্য আর হচ্ছে। কিন্তু যদি এই দাটা থাকতো না, দ্য হেডমাস্টার, এই দাটাকে কিন্তু আমি কেটে দিয়েছি, ঠিক আছে, তো দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, তখন কিন্তু হবে ইজ, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি। তো তখন কি হতো, তখন এই আরটা না হয়ে কি হতো, তখন হতো হচ্ছে ইজ হতো। যদি আমি দাটা কেটে দিতাম তাহলে। আবার তুমি অনুরূপভাবে এই জায়গায় যদি দা দাও, এই জায়গায় যদি তুমি দা দিয়ে দাও তাহলে এই ভার্বটা প্লুরাল হবে। তো সোজা কথা হচ্ছে এইটা, যে এন্ড দ্বারা যখন দুইটা নাউন, যে কমান্ডার ক্যাপ্টেন যুক্ত থাকে বা হেডমাস্টার আর হচ্ছে সেক্রেটারি এরকম দুইটা নাউন যুক্ত থাকে, তো একটার আগে যদি হচ্ছে শুধুমাত্র দা হয়, অর্থাৎ দাটা কমন নেওয়া হয় আর কি, সোজা কথা বলতে গেলে একটার আগে যদি দা হয় তাহলে কি হবে, ভার্বটা হবে সিঙ্গুলার। কিন্তু যদি দুইটার আগেই দা হয়, এখানেও দা এখানেও দা, তাহলে ভার্বটা হবে কি, যে প্লুরাল, তাহলে ভার্বটা হবে প্লুরাল। গেল। পরের শর্টকাট হচ্ছে কি, সোজাসুজি মনে রাখবা, এ নাম্বার অফ। ঠিক আছে, এই এ নাম্বার অফ থাকলে ভার্ব কি হবে, ভার্ব হবে হচ্ছে প্লুরাল। এ নাম্বার অফ থাকলে কি হবে, ভার্ব হবে যে প্লুরাল। সোজা শর্টকাট, এটা তুমি চাইলে খাতার মধ্যে লিখে নিতে পারো। এ নাম্বার অফ থাকলে ভার্ব হবে হচ্ছে প্লুরাল, কিন্তু দা নাম্বার অফ থাকলে ভার্ব হবে সিঙ্গুলার। এটা শর্টকাট, একদম শর্টকাট, খাতার মধ্যে তুমি লিখে নিতে পারো। আবারও বলে দিচ্ছি, এ নাম্বার অফ থাকলে হচ্ছে ভার্ব
প্লুরাল, প্লুরাল। কিন্তু দা নাম্বার অফ থাকলে কি হবে? ভার্ব সিঙ্গুলার, সিঙ্গুলার। গেল। এখন এই 21 নাম্বার নিয়ে, এই 21 নাম্বার রুল নিয়ে বলার আসলে কিছু নেই, এগুলা ছোটবেলা থেকে সবাই জানে, সবাই পড়ে, তুমি জাস্ট এটা পড়ে নাও রুলটা। এই মডাল অক্সিলারি গুলো থাকলে কি হবে? মেইন ভার্ব বলবে বা হচ্ছে বেস ফর্মটা বসবে আর কি, মেইন ভার্ব কিংবা হচ্ছে বেস ফর্ম বসবে, দ্যাটস ইট। আচ্ছা, পেসিভ ভয়েসে আমরা কি জানি? পেসিভ ভয়েসে ওই ওই সেম জিনিসটাই, যে হচ্ছে ক্যান বি হবে, কুড বি হবে, মে বি হবে, আর হচ্ছে ভি3 বসবে, এই যে যেমন রিমুভ, রিমুভ। The injured person should be removed from the source of heat, from the source of heat. রিমুভ, শুড বি এর পরে কি হয়? যে রিমুভ, এটা পেসিভ ভয়েস। পেসিভ ভয়েসে ক্যান বি, তারপর হচ্ছে মে বি, মাইট বি, শ্যাল বি, শুড বি, উইল বি, উড বি, এরকম হবে। এই শুড, উড, কুড, ক্যান এগুলার পরে হচ্ছে একটা বি থাকবে, ঠিক আছে? বি থেকে হচ্ছে এই যে এরকম ভি3 হবে, এরকম ভি3 হবে। এটা হচ্ছে পেসিভ ভয়েসকে নির্দেশ করতেছে, এই আর কি। মানে পেসিভ ভয়েসে কি হয়? পেসিভ ভয়েসে ক্যান বি হয়, শ্যাল বি হয়, শুড বি হয়, তারপর হচ্ছে ভি3 হয়, দ্যাটস ইট। এটা আমারই কঠিন কিছু না আর কি। আচ্ছা, ইনফিনিটিভ টু ব্যতীত, ঠিক আছে, পরবর্তী রুলটা হচ্ছে ইনফিনিটিভ টু ব্যতীত অন্যান্য সকল প্রেপোজিশন থাকলে, অন্য সকল প্রেপোজিশন থাকলে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ইনফিনিটিভ টু ব্যতীত, ইনফিনিটিভ টু ব্যতীত বা ইনফিনিটিভ টু ছাড়া অন্য সকল প্রেপোজিশন, এই যে একেবারে ইন থেকে শুরু করে এই অন্টু মন্টু যা আছে, এই যা প্রেপোজিশন সব, এগুলার পরে কি হবে? একটা যদি ভার্ব আসে, যেমন পরের পরে মেক আসছে, মেকটা কি? এখানে মেকটা হচ্ছে একটা ভার্ব, তাহলে কি হবে? যে মেকিং। আর যে কোনো প্রেপোজিশনের পরে, এই যে প্রেপোজিশন তারপরে ভার্বের সাথে আইএনজি, যে কোনো প্রেপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা হবে কি? জেরান্ড। যে কোনো প্রেপোজিশনের পরে যখন ভার্বের সাথে আইএনজি থাকবে সেটা হবে কি? জেরান্ড। একদম শর্টকাট মনে রাখতে হবে, পৃথিবীর যে কোনো প্রেপোজিশন, পৃথিবীর যে কোনো প্রেপোজিশনের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে কি হবে? সেটা হবে জেরান্ড। ফর মেকিং, এই মেকিংটা কি? মেকিংটা হচ্ছে জেরান্ড, ইট ইজ নট পার্টিসিপল। আবারও বলছি, যে কোনো প্রেপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে সেটা হবে কি? জিরান্ড, সেটা হবে কি? জিরান্ড, ঠিক আছে? এরপর ইনফিনিটিভ টু থাকার পরেও, ইনফিনিটিভ টু থাকার পরেও কি হয়? কিছু কিছু ফ্রেজ থাকলে তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো ইনফিনিটিভ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে বা ভার্বের বেস ফর্ম বসে, যেমন শি ওয়ান্টেড টু ডু দ্য জব, শি ওয়ান্টেড টু ডু দ্য জব। ওকে ফাইন, ওয়ান্টেড টু ইনফিনিটিভ, তারপর কি বসছে? ডু, ডুইং তো হবে না, ডু হবে, ঠিক আছে? শি ওয়ান্টেড টু ডু দ্য জব, গেল। কিন্তু উইথ অ্যান আই টু, তোমরা কি পড়ছো? এই যে তোমরা তো জানোই যে উইথ আ ভিউ টু, তোমরা কিন্তু এই যে এটা, এই যে উইথ আ ভিউ টু পড়ছো। ঢাবি বা যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষা দিবে কি? যে উইথ অ্যান আই টু, তুমি পড়ছো ভিউ টু, ওরা দিবে কি? উইথ অ্যান আই টু, উইথ অ্যান আই টু। সো উইথ অ্যান আই টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে কনফেস টু, অবজেক্ট টু, বি ইউজ টু, বি অ্যাকাস্টম টু, বি অপোজ টু, তারপর হচ্ছে অ্যাডভার্স টু। এরপর আরেকটা আছে এডমিটেড টু, এরপর আরেকটা ওয়ার্ড আছে কি? এডমিটেড টু। বানান লিখে দিচ্ছি, খাতার মধ্যে নোট করে রাখো। ডাবল টি ইডি, এডমিটেড। আচ্ছা, এডমিটেড টু, তারপর কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এডমিটেড টু, এডমিটেড টু এর পরেও কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে কি? সাধারণত ইনফিনিটিভের পরে ভার্বের বেস ফর্ম বসবে, যেমন শি ওয়ান্টেড টু ডু দ্য জব। কিন্তু যখন এই ফ্রেজ গুলো আসবে, উইথ অ্যান আই টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কনফেস টু, এডমিটেড টু, তারপর যে ভার্বটা আসবে তার সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। সেন্টেন্স একটা বলে দিই তোমাদেরকে, যেমন ধরো শি এডমিটেড টু স্টিলিং ইন এক্সাম বা ইন দ্য এক্সাম। সো এরকম ভাবে থাকবেন, শি এডমিটেড টু স্টিলিং, স্টিলিং, ঠিক আছে? এডমিটেড টু এর পর ধরো এই যে ভার্ব আসলো আমাদের হচ্ছে এস টি ই এ এল, স্টিল। তাহলে কি হবে? স্টিলের সাথে কি হবে? এডমিটেড টু থাকলে আইএনজি যুক্ত হবে, তো স্টিলিং, এটা হচ্ছে আমাদের ভার্ব হবে তখন। তো গেল।
এই রুলটা আই থিঙ্ক ক্লিয়ার। এরপরে যে গুরুত্বপূর্ণ রয়েছে যে 25 নম্বরটা, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইড ইউ মাইন্ড, মাইন্ড, ওয়াট, ফিল, লাইক ইত্যাদি ভার্বের পরে, ইত্যাদি ভার্বের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। উইড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, এখানে একটা কি হবে? প্রশ্নবোধক হবে অবশ্যই, তাই না? উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। যারা এইচএসসি স্টুডেন্ট আছো বা এইচএসসি অবস্থায় এই ভিডিওটা দেখতেছো বা এই ক্লাসটা করতেছো, তাদেরকে বলতেছি এই উড ইউ মাইন্ড দ্বারা প্রশ্ন করা হয়, দরজাটা খুলতে আপনি কি কিছু মনে করবেন, এরকম আর কি। যেহেতু প্রশ্ন করা হয়, তোমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, না হলে এইচএসসি যে কমপ্লিটিং দ্য সেন্টেন্স তোমাদের আছে, সেখানে কিন্তু তোমাকে এই সেন্টেন্স যখন তুমি কমপ্লিট করবা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, নাহলে তোমাকে মার্ক দিবে না। অনুরূপভাবে ঢাবি বা যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষার মধ্যেও সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে উড ইউ মাইন্ড দিয়ে প্রশ্ন করে যদি প্রশ্নবোধক চিহ্নটা না থাকে, তাহলে কিন্তু এই সেন্টেন্সটা ভুল। তোমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এখানে। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো। তো উড ইউ মাইন্ডের পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। জানালাটা বন্ধ করলে আপনি কিছু মনে করবেন, বা জানালাটা বন্ধ করতে আপনি কিছু মনে করবেন, এই আপনি কি কিছু মনে করবেন, ভদ্রতার খাতিরে এই জিনিসটা বলা হয় আর কি। ঠিক আছে? তো ক্যান নট হেল্পের পরেও কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। কুড নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি হবে। আর আরেকটা ওয়ার্ড হচ্ছে যে পাস্ট। পাস্ট শব্দটা যখন অ্যাডভার্ব হবে, যেমন ধরো তোমাদেরকে আমি একটা সেন্টেন্স লিখে দিচ্ছি, পাস্ট শব্দটা যখন অ্যাডভার্ব হবে, যেমন হি, ডাবল আর আই ডি, হি হার্ড পাস্ট, হি হার্ড পাস্ট। এখানে পাস্ট কি? পাস্ট হচ্ছে অ্যাডভার্ব। এই পাস্ট কি? পাস্ট হচ্ছে অ্যাডভার্ব, এ ডি ভি, পাস্ট হচ্ছে অ্যাডভার্ব। এরপরে ধরো ভার্ব আসলে হচ্ছে ক্যারি, তো ক্যারির সাথে কি যুক্ত হবে? এই যে আইএনজি, আইএনজি যুক্ত হবে। ক্যারিং দ্য বুকস, বা ধরো আচ্ছা বুকস। তো হি হারিড পাস্ট, এই পাস্ট কি? পাস্ট হচ্ছে অ্যাডভার্ব। তো এই পাস্টের পর হি হারিড পাস্ট, এই পাস্টের পর এই পাস্টটা হচ্ছে কি? অ্যাডভার্ব। এই পাস্টের পরে দেখবো আরেকটা মানে ভার্ব, আরেকটা ভার্ব যদি হচ্ছে এই জায়গায়, এই পজিশনে, এই এরকম স্ট্রাকচারে চলে আসে, তাহলে সেটার সাথে আইএনজি যুক্ত করে দিবা। কখনো যদি পরীক্ষায় আসে আর কি, জাস্ট আইএনজি যুক্ত করে দিবা, নো প্রবলেম। যদি কখনো দেখো, আর যেগুলা দেখতেছো এগুলা কিন্তু তুমি হুবহু বিভিন্ন জায়গার মধ্যে কমন পাবা ভার্সিটি এডমিশন টেস্টে। তো এখন দেখো এরপর এই যে অবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে? অবজেক্ট কমপ্লিমেন্ট, এই রুলটা আগে পড়ো, তারপর সংক্ষেপে আরো একটা জিনিস বলে দিচ্ছি। যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, তো ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, অথবা ভার্বটির পূর্বে টু বসাতে হয়। ঠিক আছে? টু বসাতে হয়। তো এখন এই অবজেক্ট কমপ্লিমেন্ট গুলার সাথে এই যে হিমের পরে কি হবে? গোয়িং, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে? অবজেক্ট কমপ্লিমেন্ট। তো আই স হিম গোয়িং, আই স হিম ডান্সিং, আই স হিম প্লেয়িং। তো এই যে হিম, এই যে অবজেক্ট কমপ্লিমেন্ট গুলা কি হয়? এগুলা হয় পার্টিসিপল। এগুলা কি হয়? এগুলা হয় হচ্ছে পার্টিসিপল। এটা একটা শর্টকাট, শর্টকাট মনে রাখতে হবে, পার্টিসিপল। তো এই অবজেক্ট কমপ্লিমেন্ট গুলা কি হবে? পার্টিসিপল। আই স হিম গোয়িং, আই স হিম ডান্সিং, আই স হিম প্লেয়িং, আই স হিম সুইমিং, এরকম আর কি জিনিসটা। আশা করি বুঝছো। তারপরেও তো কনফিউশন ক্লিয়ারেন্স ক্লাস থাকবেই, সো এখানে দেখতে পারবা। যেমন এই যে আই ডোন্ট ওয়ান্ট টু লিভ দিস প্লেস, আই ডোন্ট ওয়ান্ট টু লিভ দিস প্লেস, ওয়ান্টের পর কি হবে? টু হবে, তারপর হচ্ছে ভি ওয়ান হবে, লিভ দিস প্লেস গেল। তো এই যে এখানে অবশ্য আসছে আবারও এই ভার্বটা, যে এডমিট, এডমিট, অ্যাভয়েড, কনসিডার, ডিসলাইক, ফিনিশ, পোস্টপোন, সাজেস্ট, রিকমেন্ড, আন্ডারস্ট্যান্ড, স্টপ। এই ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব আসলে কি হবে? আইএনজি যুক্ত হবে আর কি, আইএনজি যুক্ত হবে। স্টপ রাইটিং, স্টপ রাইটিং। He avoided answering the questions. He avoided answering the questions. He avoided answering the questions. তো এরকম আর কি। এখন এই যে ভার্বগুলো দেখতে পাচ্ছ, এই ভার্বগুলোর পরে কি হবে? এই ভার্বগুলোর পরে হচ্ছে টু ইনফিনিটিভ বসে, মানে টু প্লাস ভি ওয়ান বসবে। যেমন ধরো হি ম্যানেজড টু হোল্ড দ্য মিটিং, হি ম্যানেজড
টু হোল্ড আ মিটিং। তো ম্যানেজড তারপর কি হবে, টু প্লাস ভি ওয়ান হবে। তার মানে যে আজকের পরেও টু প্লাস ভি ওয়ান হয়। ডিসাইড টু, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিসাইড টু, এটা পরীক্ষার মধ্যে দেয়। তারপর হচ্ছে হোপ টু, লার্ন টু, ম্যানেজ টু, এগুলা পরীক্ষার মধ্যে আসে। অফার টু, ওয়ান্ট টু, এটা এগুলা পরীক্ষার মধ্যে সবসময় আসে আর কি। ঠিক আছে, তো এই যে যে কটা পরীক্ষার মধ্যে সবসময় আসে এগুলো মনে রাখতে হবে, আর বাকিগুলো মনে রাখবে। ডিমান্ড, ফরগেট, হ্যাপেন, এগুলোর পর কি হয়, টু প্লাস ভি ওয়ান হয়। এগুলা ভার্বের পর টু প্লাস ভি ওয়ান হয়, মনে রাখতে হবে। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই ভার্বগুলার সেন্টেন্সে যে ইউজটা, সেন্টেন্সে তারা এভাবে ইউজ হবে, এই স্ট্রাকচারে। যেমন শি ম্যানেজড হোল্ডিং দ্য মিটিং বলা যাবে না, শি ম্যানেজড টু হোল্ড দ্য মিটিং। শি ম্যানেজড হোল্ডিং আ মিটিং বলা যাবে না, শি ম্যানেজড টু হোল্ড দ্য মিটিং। শি ম্যানেজড টু হোল্ড দ্য মিটিং, এভাবে বলতে হবে। আচ্ছা, 29 নাম্বার রুল তোমার এখন লাগবে না, এটা পজিটিভ ভার্বের ক্লাসে আমরা আলোচনা করব, সমস্যা নাই। তো এখন পেসিভ ভয়েসের ক্ষেত্রে যে বিষয়টা, রোমা ওয়াজ নট built in a day. Roma was, আচ্ছা, রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। ঠিক আছে, তার মানে রোম একদিনে গঠিত হয়নি, বা একদিনে স্থাপিত হয় নাই, প্রতিষ্ঠিত হয় নাই। বুঝছো? তো এই যে ওয়াজ নট বিল্ট, তো পেসিভ ভয়েস বোঝালে কি হবে, ফার্স্ট পার্টিসিপল হবে ভার্বটা। তো এটা তো আসলে সবাই জানে, পেসিভ ভয়েস হলে যে ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হবে, এটা সবাই জানে। তো এটা আহামরি কিছু না। রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে, সেন্টেন্সটা মনে রাখবে। এই সেন্টেন্স গুলা পরীক্ষার মধ্যে কিন্তু আসবে, পরীক্ষায় আসবে এই সেন্টেন্স গুলাই। while এর পর যদি কোনো সাবজেক্ট না থাকে, তবে তার ঠিক পরের ভার্বটির সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। while এর পর যদি কোনো সাবজেক্ট না থাকে, তাহলে তার পরের ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। যেমন এই যে while walking in the garden he was beaten by a snake, he was beaten by a snake। তো while walking, while এর পরে আইএনজি যুক্ত হবে ভার্ব আসলে। while walking in the garden he was beaten by a snake, গেল। এরপর যখন সাবজেক্ট আসবে, ঠিক আছে, যখন ওই while এর পরে সাবজেক্ট আসবে, তখন কি করবা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওই ক্লোজটা হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওই ক্লোজটা হবে। যেমন while he was eating he saw a bird, সে যখন খাচ্ছিল সে একটা পাখি দেখেছিল, এরকম আর কি। তো while he was eating he saw a bird, যে while আছে, যখন সাবজেক্ট আসতেছে তখন আমরা এটাকে কি করবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এরপর কথাবার্তা হচ্ছে যে কি, লেস্ট, লেস্ট যুক্ত সেন্টেন্সে লেস্টের পরে সাবজেক্ট, তারপরে কি বসে, শুড অথবা মাইট, তারপর ভি ওয়ান। এটা স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এর ক্লাসে তুমি পড়বা, কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসে তুমি পড়ছো। এইখানে রাইট ফর্ম ভার্বস এর মধ্যে বলতেছে এডমিশন টেস্ট আসবে, যদি তুমি ভুল করো তাহলে এই ব্যর্থতাটা কার। তো এটা কি করতে হবে, মনে রাখতে হবে। লেস্ট থাকলে, একটা বাক্যে যদি লেস্ট থাকে তাহলে কি হবে, সাবজেক্টের পর শুড, সাবজেক্টের পরে শুড কিংবা মাইট, শুড কিংবা মাইট বলবে, তারপর ভি ওয়ান বলবে। হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, তার মানে সে দ্রুত দৌড়াচ্ছিল নতুবা সে ট্রেনটা মিস করতো, এরকম। তারপর সে দ্রুত হাঁটো, নতুবা বা না হলে তুমি ট্রেনটা মিস করবে, এরকম বোঝায় আর কি জিনিসটা। তো লেস্ট আছে, তো তুমি এখানে তাহলে শুডও বসাতে পারো, মাইটও বসাতে পারো, মিস দ্য ট্রেন। জিনিসটা মনে রাখবা, লেস্ট থাকলে শুড অথবা মাইট আসবে প্লাস বি ওয়ান, সাবজেক্টের পর শুড অথবা মাইট প্লাস বি ওয়ান। ইম্পর্টেন্ট জিনিস, উড দ্যাট। তো বাক্যের শুরুতে যখন উড দ্যাট থাকবে, তখন হচ্ছে সাবজেক্টের পরে কুড প্লাস ভি ওয়ান হবে, কুড প্লাস ভি ওয়ান। এবং এইচএসসি 2023 ব্যাচের দিনাজপুর বোর্ডের কোশ্চেন, আই গেস 23 ব্যাচ না 22 ব্যাচ স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে আসিয়ে বলছিল আমাকে যে আমি এটা ওদেরকে করেছি, এবং ওরা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স এই জিনিসটা কমন পাইছিল। তো তোমরাও এই জিনিসটা পাবা, এইচএসসি তে পাবা, এডমিশনে পাবা, ভালো করে লক্ষ্য করো। এবং এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, মেডিকেলের এমসিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট। উড দ্যাট আই কুড গো টু আমেরিকা, উড দ্যাট আই কুড গো টু আমেরিকা। সো এই যে উড দ্যাট, তারপরে আই কুড গো, সাবজেক্টের পরে কি হবে, কুড প্লাস ভি ওয়ান, সাবজেক্টের পরে যে কুড প্লাস ভি ওয়ান, আই কুড গো, সাবজেক্টের পর কুড প্লাস ভি ওয়ান। আচ্ছা, অ্যাজ ইফ অ্যাজ দো নিয়ে অনেক দিন অনেক কথাবার্তা বলছিলাম এর আগের ক্লাসগুলোতেও। তো এখানে সংক্ষেপে বলি,
তারপরেও তো আই উইশ বলো কিংবা অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে বা ওই যে ক্লোজটা থাকে, ঠিক আছে, ওই ক্লোজে যে বি ভার্বটা হয় ওটা ওয়ার হয়। ওয়ার হয় কারণ এটা আনরিয়াল কন্ডিশনকে বোঝায়, মানে এটা বাস্তব না, ঠিক আছে, আনরিয়াল কন্ডিশনকে বোঝায়। হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার আ ম্যাড, এরকম সেন্টেন্স তুমি কমপ্লিটিং দ্য সেন্টেন্সে পাইছো যে হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ, আচ্ছা ম্যাডটা হচ্ছে আমি নিচে লিখে দিলাম আর কি, কিন্তু জায়গা নাই। তো হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার আ ম্যাড, ভালো করে দেখো, হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার, এখানে ওয়াজ দেওয়া যাবে না, কারণ এই সেন্টেন্সটার মিনিংটা কি দাঁড়ায় যে সে সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল ছিল, যেন সে একজন পাগল ছিল, সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল ছিল আর কি। তো এখানে অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে, অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে কিংবা যে আই উইশ এর পরে আই উইশ আই ওয়ার কি, এটা তো ছোটবেলা থেকে পড়ছো তোমরা, তাই না, 9-10-এও পড়ছো এই জিনিসটা, ঠিক আছে। তো এই আই উইশ এর পরেও এখানে আই ওয়ার কিং, কারণ তুমি তো আসলে রাজা না, তুমি তো ভাবতেছো যে তুমি যদি রাজা হইতা, আমি যদি রাজা হইতাম, এরকমটা তুমি ভাবছো, বাট তুমি তো রাজা না, এটা আনরিয়াল কন্ডিশন, অবাস্তব কল্পনা তোমার, ঠিক আছে, এটা কিন্তু বাস্তব না, এই জন্য বাস্তব না জন্য এখানে ওয়াজ হয়নি, বাস্তব হলে ওয়াজই হইতো, বাস্তব না জন্য এখানে ওয়ার হয়েছে। ঠিক তেমন ভাবে সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল ছিল, যেন সে পাগল ছিল, আসলে তো সে পাগল না, পাগল হওয়ার ভান করছে, তাই না, যেহেতু সে পাগল না, যদি সে পাগল হইতো তাহলে ওয়াজই হইতো, তাহলে হিয়ের পরে ওয়াজ হইতো, যদি সে পাগল হইতো সত্যি সত্যি তাহলে হিয়ের পরে ওয়াজ হইতো, যেহেতু সে পাগল না সেহেতু হিয়ের পরে ওয়াজ হয় নাই, হিয়ের পরে হচ্ছে ওয়ার, কারণ এটা আনরিয়াল কন্ডিশন। তো অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো এর পর যে বি ভার্বটা আসবে সেই বি ভার্বটা ওয়ার হবে। আর সেম ভাবে এটার আর একটা অল্টারনেটিভ টেন্স আছে, আমি তোমাকে টেন্সের হিসাবটা এখানে ক্লিয়ার করাই দিচ্ছি। অ্যাজ ইফ অ্যাজ দো যখন বাক্যের মাঝখানে বসবে, এই কার্সরের দিকে ভালো মতো দেখো, এই যে অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ কিংবা হচ্ছে অ্যাজ দো থাকুক সমস্যা নাই, কিংবা যদি সিন্স থাকে দাও, যদিও সিন্সের মিনিংটা আলাদা, বাট সিন্স ও বাক্যের মাঝখানে থাকলে রুলটা একই, রুলটা একই। তো অ্যাজ ইফ অ্যাজ দো বাক্যের মাঝখানে থাকলে বাম পাশে যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ডান পাশে হবে পাস্ট ইনডেফিনিট। বাম পাশে যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট, এখানে কি প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে ডান পাশে কি হবে, অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে হবে পাস্ট ইনডেফিনিট। আর যদি অ্যাজ ইফ অ্যাজ দো এর বাম পাশে যে এখানেই যদি হয় পাস্ট ইনডেফিনিট, তাহলে এই পাশে হয় কি পাস্ট পারফেক্ট, তাহলে এই পাশে হবে কি পাস্ট পারফেক্ট। তো অ্যাজ ইফ অ্যাজ দো এর বামে যদি হয় কি প্রেজেন্ট ইনডেফিনিট, অ্যাজ ইফ অ্যাজ দো এর বামে যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে ডান পাশে কি হবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। কিন্তু যদি অলরেডি ডান পাশে যদি এটা যদিও প্রেজেন্ট ইনডেফিনিটেই, বাট আমি ডান পাশে লিখে দেখাচ্ছি, ডান পাশে যদি ফার্স্ট ইনডেফিনিটে বাক্য থাকে থাকে তাহলে এই এর পরের অংশতে হবে কি পাস্ট পারফেক্ট। ওই বাক্যটা আমরা লিখতেছি এখানে ফাঁকা জায়গায়, এই এই বাক্যের একটা অল্টারনেটিভ বাক্য বানাবো, হি টক, জাস্ট ওয়েট আ বিট, হি টকড অ্যাজ ইফ, এখানে অ্যাজ ইফও থাকতে পারে অ্যাজ দো থাকতে পারে, বুঝছো, কোনো সমস্যা নেই, হি টকড অ্যাজ ইফ। এখন এখানে কি আছে দেখো, হি টকড সাবজেক্টের পরে ভি টু, কি আছে সাবজেক্টের পরে কি আছে ভি টু, তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট আছে, তাহলে অ্যাজ ইফ এর পরে আমার কি লাগবে পাস্ট পারফেক্ট লাগবে। তাহলে আমি এখন কি দিব, এখানে আমি দিব হচ্ছে হি এইচ এ ডি। এখন আমি কি দিব, এখানে আমি কি দিব হচ্ছে হি হ্যাড এ ম্যাড, এ ম্যাডটার নিচে লিখলাম আর কি। তো সবাইকে যখন যে কোনো ব্যাচের স্টুডেন্টকে যখন এই জিনিসটা করায় তারা কি লেখে হি হ্যাড এ ম্যাড, মানে এটা কি বাক্য হইলো তার একটা পাগল ছিল, তার একটা পাগল ছিল, এমনটা তো বোঝাচ্ছে না, বোঝাচ্ছে যে সে পাগল ছিল।
সে এমন ভাবে কথা বলেছিল বলেছিল যেন সে পাগল ছিল, মানে সে পাগল ছিল, ঠিক আছে? তাহলে কি হবে? হি হ্যাড বিন হবে এখানে, বিন। আর আমি কি বললাম যে ভি টু যেহেতু এখানে আছে, অর্থাৎ সাবজেক্ট অ্যাজ ইফ অ্যাজ দো দ্বারা যখন দুইটা ক্লোজ কানেক্টেড থাকবে, তো বাম পাশে মানে আগের আগের ক্লোজে এখানে যেহেতু পাস্ট ইনডেফিনিট আছে, তাহলে পরের ক্লোজে কি হবে? পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি। ভি থ্রি তো তোমাকে রাখতেই হবে, ভি থ্রি তোমাকে রাখতেই হবে। সো এই যে বিন, অন্য, আচ্ছা আবারও যাচ্ছি। তো এখানে এই যে বিন, এন, আচ্ছা সেই বিনটা হচ্ছে টান দিয়ে আমি এই পাশে লিখে দিচ্ছি, জাস্ট এই পাশে লিখে দিচ্ছি। তাহলে কি হবে? হেড এর পরে বিন বসাইতে হবে তোমাকে। তো হ্যাড বিন এ ম্যাড, হ্যাড বিন এ ম্যাড, ঠিক আছে? হি টকড, সেন্টেন্সটা কি দাঁড়ালো তাহলে? হি টকড অ্যাজ ইফ হি হ্যাড বিন এ ম্যাড, হি হ্যাড বিন এ ম্যাড। এখন দেখো এই যে অ্যাজ ইফ এর বাম পাশে কি আছে? প্রেজেন্ট ইনডেফিনিট। বাম পাশে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে ডান পাশে হবে কি? পাস্ট ইনডেফিনিট। ডান পাশে হবে পাস্ট ইনডেফিনিট। আর যদি বিভার বাসে, বিভার মানে ওয়াজ ওয়ার এই টাইপের, বিভার বাসলে কি হবে? ওয়ার হবে, ওয়ার। হি এর পরে কি হবে? ওয়ার, বা শি এর পরে ওয়ার হবে, ঠিক আছে? কারণ এটা আনরিয়াল কন্ডিশন, কারণ সে পাগল ছিল না, বাট পাগল হওয়ার ভান করেছিল। এটা সত্য না, বাস্তব না, এটা আনরিয়াল, অবাস্তব। তো অনুরূপ ভাবে অ্যাজ ইফ অ্যাজ দো এর বাম পাশে যদি থাকে হচ্ছে পাস্ট ইনডেফিনিট, অলরেডি যদি পাস্ট ইনডেফিনিট এখানে থাকেই, তো ডান পাশে এর পরবর্তী এই পাশে হবে কি? পাস্ট পারফেক্ট। সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি লাগবে, হ্যাড বিন। বিভার্বের ভি থ্রি কি? বিন। তো পাস্ট পারফেক্ট হইতে গেলে কিন্তু শুধু হ্যাড থাকলেই হয় না, সরি। তো পাস্ট পারফেক্ট হইতে গেলে শুধুমাত্র হ্যাড থাকলেই হয় না, হ্যাডের পরে হচ্ছে ভি থ্রি লাগে, হ্যাডের পরে হচ্ছে ভি থ্রি লাগে। অ্যাজ ইফ হি হ্যাড বিন এ ম্যাড, অ্যাজ ইফ হি হ্যাড বিন এ ম্যাড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। এবং এই জিনিসটাই তুমি বুঝতে পারবা এই যে এইখানেও, এইখানেও বুঝতে পারবা। আচ্ছা, এটা একটা সেকেন্ড কন্ডিশনাল বাক্য, এটা একটা কি? সেকেন্ড কন্ডিশনাল বাক্য। দেখো, এটা বিইউপির ভর্তি পরীক্ষায় প্রায় সময় আসে, ঢাবিতেও আগে আসতো, এখন যদিও এগুলো দেয় না কন্ডিশনাল ঢাবিতে, বা চট্টগ্রামে পাবা তুমি কন্ডিশনাল। হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড। দেখো, ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, হেডটাকে চাইলে আমরা ওই ইফ না বসে সামনে হেড নিয়ে এসেও করতে পারি এভাবে, ঠিক আছে? ইফ না বসিয়ে সামনে আমরা হেড নিয়ে এসেও করতে পারি এভাবে, সমস্যা নেই। হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আই কুড হ্যাভ ফ্লাউন দিলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে যে হেডের পরে এখানে ভি থ্রি নাই। ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, হেডের পরে ভি থ্রি নাই, সো ভি থ্রি না থাকলে এটা সেকেন্ড কন্ডিশন, কারণ ফার্স্ট ইনডিফিনিট কে নির্দেশ করতেছে, এটা অবশ্যই সেকেন্ড কন্ডিশন। হেডের পরে ভি থ্রি থাকলে সেটা হচ্ছে থার্ড কন্ডিশন, তখন কুড হ্যাভ উড হ্যাভ হয় আর কি। এই তো এখানে ওই যে অ্যাজ ইফ অ্যাজ দো নিয়মটা জাস্ট সংক্ষেপে আবারও দেখে নাও। এই যে অ্যাজ ইফ অ্যাজ দো বাক্যের মাঝখানে থাকবে, বাক্যের মাঝখানে থাকলে কি হবে? এই যে বাম পাশে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে কি হবে? ডান পাশে পাস্ট ইনডেফিনিট, ডান পাশে হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট, শেষ। অ্যাজ ইফ অ্যাজ দো যদি বাক্যের মাঝখানে থাকে, বাম পাশে যদি পাস্ট ইনডেফিনিট হয়, বাম পাশে পাস্ট ইনডেফিনিট, তাহলে ডান পাশে হবে কি? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। হি স্পিক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং, সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছু জানতো, কেমন ভাবে কথা বলে যেন সে সবকিছু জানতো, ঠিক আছে? শি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন, ঠিক আছে? তার মানে সে এমন ভান করছিল বা এমন ভাব দেখাচ্ছিল যেন আমি কিছুই বলিনি, যেন আমি কিছুই বলিনি, এরকম আর কি জিনিসটা বোঝাচ্ছে। এমন ভাব দেখাচ্ছিল বা এমন ভাবে বলতেছিল বা এমন ভান করতেছিল বা যাই হোক, তো যেন আমি কিছুই বলিনি, যেন আমি কিছুই বলিনি। আই হ্যাড নট স্পোকেন, হ্যাড নট কেন হলো? হ্যাড নট স্পোকেন কেন হলো? যে স্পোকেন, কারণ অ্যাজ ইফ এর বাম পাশে কি আছে? প্রসিডেড, প্রসিডেড, সাবজেক্টের পর ভি টু, পাস্ট ইনডেফিনিট। এই যে পাস্ট ইনডেফিনিট থাকলে পরবর্তীতে আমার কি লাগবে? হচ্ছে পাস্ট পারফেক্ট। এই জন্য আমার এই যে আই, তারপর হচ্ছে হ্যাড, প্লাস হচ্ছে যে ভি থ্রি। আর যেহেতু এটা নেগেটিভ করা হয়েছে বাক্যটা, নট, যেন আমি কিছুই বলিনি, বাট আমি তো বলছিলাম, আমি তো বলছিলাম, বাট সে বলতেছে আমি কিছুই বলিনি, ব্যাপারটা এমন বোঝাচ্ছে আর কি। আচ্ছা, সিন্স এর ক্ষেত্রে আমি যে জিনিসটা আগে বললাম, ওই নিয়মটা জাস্ট একই থাকবে, একই থাকবে, ঠিক আছে? ইট হ্যাজ বিন মেনি ইয়ার সিন্স আই মেট ইউ, সিন্স আই মেট ইউ। সিন্স বাক্যের মাঝখানে থাকবে, সিন্স বাক্যের মাঝখানে থাকলে কি হবে? দেখো, এই যে সিন্স,
এই যে আমাদের সিন্স, দুইটা এক্সাম্পল খুব ভালো মতো দেখো। সিন্স কি থাকবে, আমার বাক্যের মাঝখানে আছে, এই যে মাঝখানে আছে, এই যে বাম পাশে প্রেজেন্ট ইনডেফিনিট কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকবে। প্রেজেন্ট ইনডেফিনিট কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে ডান পাশে কি হবে? ডান পাশে হবে এই যে পাস্ট ইনডেফিনিট, ডান পাশে হবে হচ্ছে এই পাস্ট ইনডেফিনিট। তো সিন্স বাক্যের মাঝখানে থাকলে, সিন্সের বামে যদি থাকে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট কিংবা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে ডান পাশে হবে কি পাস্ট ইনডেফিনিট। আবার অনুরূপভাবেই ওই অ্যাজ ইফ হ্যাজ বিন নিয়মে সেম, সিন্সের বাম পাশে যদি থাকে, এই যে সিন্সের বাম পাশে কি আছে দেখো, পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট থাকলে ডান পাশে হবে পাস্ট পারফেক্ট, ডান পাশে এই যে পাস্ট পারফেক্ট। হ্যালো, তো এই যে এখানে এক্সাম্পল দেখেন, ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই মেট ইউ, এই যে আই মেট ইউ, ঠিক আছে। এই যে ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স, কি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ এর পর কি আছে বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স না। তো এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকার কারণে সিন্স এর পরে কি হবে, পাস্ট ইনডেফিনিট, আই মেট ইউ গেল। তো ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন হিম লাস্ট। এই আরেকটা বিষয় মনে রাখবা, এই বাক্যে লাস্ট থাকলেও, এই ক্লোজে লাস্ট থাকলেও সিন্স এর ভূমিকায় গ্রহণযোগ্য হবে, ঠিক আছে। সিন্স আসার জন্য এটা হ্যাড সিন হবে, এখানে লাস্ট থাকলেও লাস্টের কোনো দাম নাই, লাস্ট এখানে ইন্ডিকেটিভ ওয়ার্ড হিসেবে কোনো কাজই করবে না, ঠিক আছে। এটা বুঝতে হবে তোমাকে। তাহলে সিন্স বাক্যের মাঝখানে আছে এই যে ইট ওয়াজ লং, ইট ওয়াজ লং, কি এটা কোন টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট আছে, তো সিন্স এর পরে আই হ্যাড সিন হিম, হ্যাড প্লাস ভি থ্রি, আই হ্যাড সিন হিম লাস্ট, হ্যাড প্লাস ভি থ্রি, এই কারণে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো আই হোপ এই বিষয়ে দুইটা খুবই ক্লিয়ার। এবং এর পরবর্তী যে নিয়মটা আছে না, নো সুনার হ্যাড, এগুলা নিয়ম তোমাদেরকে তো আলাদা একটা ভিডিও দিছি, তোমরা ওই ক্লাসটা আশা করি করছো, এই এটা নিয়ে আর কথা বললাম না। এরপর আমরা কথা বলবো হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, এই এই জিনিসটা নিয়ে আর কি। তো ইট ইজ টাইমের পর বা ইট ইজ হাই টাইম এগুলোর পর যদি হচ্ছে সাবজেক্ট নিয়ে আসো তাহলে হচ্ছে ভি টু বসাবা। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এগুলোর পর যদি সাবজেক্ট নিয়ে আসো তাহলে হচ্ছে ভি টু বসবে, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিটে হবে। আর আরেকটা নিয়ম তুমি করতে পারো চাইলে, ইট ইজ টাইমের পরে তুমি চাইলে টু প্লাস ভি ওয়ান দিয়েও করতে পারো, যেমন ইট ইজ টাইম টু প্রোটেস্ট এগেইনস্ট করাপশন, ইট ইজ টাইম টু প্রোটেস্ট এগেইনস্ট করাপশন। আচ্ছা, তো দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এটাই উপযুক্ত সময়, এরকম বোঝাচ্ছে আর কি। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এটাই উপযুক্ত সময়। 40 নম্বর নিয়মটা হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন এডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং, ইনক্লুডিং টু, অ্যাকম্পানিড বাই বা অ্যাকম্পানিড উইথ, এগুলো যদি থাকে তাহলে হচ্ছে প্রথম যে সাবজেক্টটা থাকবে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব করতে হবে। লাইক এই সেন্টেন্সটাতে আলী আছে আর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স আছে, তো হিজ ব্রাদার্স অনুযায়ী সাবজেক্ট গঠিত হবে না। শুরুতেই বলছিলাম যে প্রথম সাবজেক্ট অনুযায়ী হচ্ছে সাবজেক্ট, প্রথম সাবজেক্ট অনুযায়ী হচ্ছে এই সেন্টেন্সে ভার্ব গঠিত হবে। সো আলী যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হচ্ছে হ্যাজ কাম, এই কারণে হচ্ছে হ্যাজ কাম। অনুরূপভাবেই আই অ্যান্ড নট মাই ফ্রেন্ডস, আই অ্যান্ড নট মাই ফ্রেন্ডস, তো এই যে আই, নট যেহেতু দেওয়া আছে নট মাই ফ্রেন্ডস, ঠিক আছে, নট মাই ফ্রেন্ডস, তো নট দেওয়া আছে মানে এটা বাদ, এটা অনুযায়ী সাবজেক্ট হবে না, সাবজেক্ট কার অনুযায়ী হবে, সাবজেক্ট হবে হচ্ছে আই অনুযায়ী। আই অ্যাম টু ব্লেম, এই যে এই আই, আই থেকে শুরু করে হচ্ছে, আই থেকে শুরু করে এই অ্যাম, এই আই অ্যাম টু ব্লেম, নট আছে, নট মানে না, সো নট মাই ফ্রেন্ডস বাদ, ওটা অনুযায়ী সাবজেক্ট হবে না, সাবজেক্ট হবে আই অনুযায়ী, আই, আই এর জন্য এই যে অ্যাম। পরের এক্সাম্পলটা হচ্ছে জিরান্ড কিংবা ইনফিনিটিভ ফ্রেজ কিংবা ভার্বাল নাউন, ভার্বাল নাউন হচ্ছে জিরান্ডেরই অপর নাম, যেটাই জিরান্ড সেটাই হচ্ছে ভার্বাল নাউন। তো যেটাই পার্টিসিপল সেটাই হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। তো জিরান্ড ফ্রেজ কিংবা ইনফিনিটিভ ফ্রেজ কিংবা এই ভার্বাল নাউন ফ্রেজ যদি হচ্ছে কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়, যেমন টু টেক ড্রাগস, লিডস, 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 কারণ হচ্ছে টু টেক ড্রাগস এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ যা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, এটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। সো বাকি সাবজেক্ট যখন ইনফিনিটিভ ফ্রেজ হবে তখন হচ্ছে ভার্বটা সিঙ্গুলার হবে, এই জন্য লিডস। পজিটিভ কেসের পরে মানে মাই, হিজ, ইয়োর, আওয়ার, এই ওয়ার্ডগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। যেমনটা হচ্ছে এখানে ইয়োর স্ট্যান্ডিং, ইয়োর স্ট্যান্ডিং, হিজ স্ট্যান্ডিং বা আওয়ার স্ট্যান্ডিং, যেটাই হোক না কেন পজিটিভের পর ভার্বের সাথে আইএনজি মানে হচ্ছে, পজিটিভের পর যদি ভার্ব আসে তো ভার্বের সাথে আইএনজি হবে, আর পজিটিভের পর ভার্বের সাথে আইএনজি মানেই
সেটা হচ্ছে জিরান। এই পজিটিভ প্লাস ভার্বের সাথে আইএনজি মানে হচ্ছে সেটাও জিরান। তো যে কোনো পজিটিভের পর ভার্বের সাথে আইএনজি মানে হচ্ছে জিরান। এই রুল শেষ। এরপর কমপ্লেক্স সেন্টেন্সের মেইন ক্লোজের ভার্বটি পাস্ট টেন্স হলে, অর্থাৎ এই যে রিপোর্টিং যে ভার্বটা এটা ওই ন্যারেশনের নিয়মে কাইন্ড অফ হবে জিনিসটা। তো রিপোর্টিং ভার্বটা যেহেতু হচ্ছে পাস্ট টেন্সে, তো দ্যাট ক্লোজের পরে ভালো করে লক্ষ্য করো, যদি হচ্ছে পরের অংশে নেক্সট ডে, নেক্সট মান্থ কিংবা নেক্সট ইয়ার থাকে, এই উইক বানানটা ভুল হয়েছে। এই উইক বানানটা হবে ডব্লিউ ডবল ই কে। উইক মানে সপ্তাহ যেটা আর কি, উইক মানে সপ্তাহ যেটা। তো যদি নেক্সট থাকে, যেমন এখানে কি আছে, নেক্সট, নেক্সট, নেক্সট ইয়ার। তো নেক্সট থাকলে কি হবে, পরের অংশে এই উড প্লাস ভি ওয়ান হবে। পরের অংশে হবে হচ্ছে উড প্লাস ভি ওয়ান। যেমন হি সেইড দ্যাট, তিনি বলেছিলেন যে হি উড বাই আ কম্পিউটার নেক্সট ইয়ার, তিনি পরবর্তী বছরে একটা কম্পিউটার কিনবেন। এবং বঙ্গবন্ধু প্যাসেজের ৭ই মার্চের ভাষণের যে প্যাসেজটা আছে, ওই প্যাসেজের হচ্ছে ক্লাসের ভিতরে, পোস্টমর্টেম ক্লাসের ভিতরে এই ন্যারেশনের এই নিয়মটা খুব ভালো মতো আমি বুঝাই দিয়েছিলাম। এই যে রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্সে হলে রিপোর্টেড স্পিচের কি অবস্থা হবে ভবিষ্যৎ বোঝালে, সেটা ভালো মতো বলে দিচ্ছি, ওটা দেখে নিবা। অলরেডি যারা দেখছো তারা তো বুঝছো আর কি। তো হি উড বাই আ কম্পিউটার, তাহলে মেইন ক্লোজ, মেইন ক্লোজটা ফার্স্টে হলে, অর্থাৎ এই রিপোর্টিং ভার্বটা ফার্স্টে থাকলে, পরবর্তী ক্লোজে যদি নেক্সট থাকে, নেক্সট ডে বা নেক্সট ইয়ার, নেক্সট মান্থ যাই হোক না কেন, উড প্লাস ভি ওয়ান হবে, উড প্লাস ভি ওয়ান। শেষ। আচ্ছা, কিন্তু সাধারণত দ্যাট দ্বারা কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লোজ যুক্ত হলে দ্যাটের পরবর্তী ক্লোজটি, দ্যাটের পূর্ববর্তী ক্লোজটি যদি ফার্স্ট ইনডেফিনিট হয়, ওই সেম জিনিসটাই আর কি, এটা ওই ক্লাসের মধ্যে ভালো মতো বোঝাই দিয়েছিলাম। তো দ্যাটের, এই দ্যাটের পূর্ববর্তী মানে আগের ক্লোজটা, এই যে করিম সেইড, করিম প্লাস ভি টু, করিম সেইড, এই রিপোর্টিং ভার্বটা যে আছে আর কি, এটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তো পরবর্তী ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। সাধারণত কোন টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্সে। কিন্তু যখন ওই যে নেক্সট টেক্সট থাকবে কিংবা ভবিষ্যৎ বোঝাবে, তখন হচ্ছে এই উড প্লাস ভি ওয়ান হবে। আদারওয়াইজ হচ্ছে পাস্ট পারফেক্টে হবে, পাস্ট পারফেক্টে। সো হি হ্যাড সিন রিনা ডান্সিং, এই যে রিনা ডান্সিং, তখনও বলছিলাম হিম ডান্সিং, হিম প্লেইং, বা হচ্ছে হার ডান্সিং, হার প্লেইং। সো এরকমই এই যে এই রিমা ডান্সিং, এই ডান্সিংটা হচ্ছে এই রিনা অবজেক্টর, রিনা অবজেক্টর হচ্ছে কমপ্লিমেন্ট। তো এই ডান্সিং, এই ডান্সিং শব্দটাও কি, ডান্সিং শব্দটা হচ্ছে পার্টিসিপল। তো হি হ্যাড সিন রিনা ডান্সিং, তিনি রিনাকে নাচতে দেখেছিলেন, এরকমটা বোঝাচ্ছে আর কি। তো এই যে অবজেক্ট কমপ্লিমেন্ট রিনা ডান্সিং, তো এই ডান্সিংটা কি পার্টিসিপল, এবং এই জিনিসটা নিচেও আসতেছে আরো। আচ্ছা, কোনো সেন্টেন্সে যদি হচ্ছে এভরি, ইচ, এনি, এভরিওয়ান, এনিথিং, নাথিং, সামওয়ান, এই সমস্ত জিনিসপত্র থাকে, নো, সামথিং, সামওয়ান, এনি ওয়ান, বা হচ্ছে শুধু ওয়ান, বা শুধু ওয়ান যাই থাকুক, তো সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হয়। সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হয়, এভরি বয় হ্যাজ আ বুক, এভরি বয় হ্যাজ আ বুক। কিন্তু যদি কোনো প্লুরাল সাবজেক্টের পরে ইচ থাকে, তাহলে ভার্ব প্লুরাল হয়। এই যে যেমন দ্য স্টুডেন্টস ইচ আর স্টাডিং, দ্য স্টুডেন্টস ইচ আর স্টাডিং, কোনো প্লুরাল সাবজেক্ট, স্টুডেন্টস প্লুরাল, প্লুরাল সাবজেক্টের পর যদি ইচ থাকে, তাহলে ভার্বটা প্লুরাল হবে, এই যে আর। আচ্ছা, সাবজেক্টিভ ভার্ব সবসময় হেড ওয়ার্ড অনুসারে হয়। যেমন তোমাদেরকে এর আগে বলছিলাম যে এই যে ভার্বের আগ পর্যন্ত, ঠিক আছে, এই যে আমাদের ভার্ব কোথায় আছে, এই যে বি, এই যে এই ইজ, তো এই ভার্বের আগে প্রেপোজিশন কোনটা আছে, এই যে অব। এই প্রেপোজিশনের আগে ভার্বের আগে প্রেপোজিশন কোনটা আছে, এই যে অব। এই প্রেপোজিশনের আগে কি আছে, এই যে দ্য কালার। এই দাটা তো হচ্ছে একটা ডিটারমিনার, তাই না? তো দা অনুযায়ী তো আসলে ভার্ব গঠিত হবে না। এই দা হচ্ছে ডিটারমিনার, প্লাস হচ্ছে এইটা হচ্ছে হেড ওয়ার্ড, নাউন ফ্রেজের হেড ওয়ার্ড। এই প্রেপোজিশনের আগে লক্ষ্য করতে হবে যে হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার প্লাস যে নাউনটা থাকবে, ওই নাউনটাই হচ্ছে ওই নাউন ফ্রেজের হেড ওয়ার্ড। তো এই প্রেপোজিশনের আগে নাউন ফ্রেজের যে হেড ওয়ার্ডটা থাকবে, এই যে এই হেড ওয়ার্ড, ডিটারমিনার কিন্তু না, ডিটারমিনার প্লাস হেড ওয়ার্ড থাকবে, মিলে হচ্ছে ওই নাউন ফ্রেজটা। এই যে কালার, এই কালার যেহেতু সিঙ্গুলার, এই জন্য এই ভার্বটা সিঙ্গুলার। তো ভার্বের আগে লক্ষ্য করতে হবে কোন প্রেপোজিশন সেন্টেন্সের সর্ববামে,
সর্ববামে কোন প্রেপোজিশন আছে সেটা লক্ষ্য করতে হবে। করার পর ওই প্রেপোজিশনের ঠিক আগে যেই ওয়ার্ডটা থাকবে ওটাই হচ্ছে নাউন ফ্রেজের হেড ওয়ার্ড। ওটাই হচ্ছে নাউন ফ্রেজের হেড ওয়ার্ড। তো ওইটা অনুযায়ী সেন্টেন্সের ভার্ব গঠিত হবে। এখানে কালার সিঙ্গুলার, এর জন্য ভার্ব সিঙ্গুলার। অ্যাজ সুন অ্যাজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটি দুটি ক্লোজে পাস্ট টেন্স হয় আর কি। যেমন হচ্ছে যদি আগেরটা পাস্টে থাকে তো পরবর্তীটা পাস্টে হয়। তো সাধারণত দেখা যায় অ্যাজ সুন অ্যাজ দ্বারা যে ক্লোজ গুলো যুক্ত থাকে সেগুলো হচ্ছে পাস্টই হয়। সো অ্যাজ সুন অ্যাজ উই রিচড এট দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। উই রিচড সাবজেক্ট প্লাস ভি টু পাস্ট ইনডিফিনিট, দ্য ট্রেন লেফট সাবজেক্ট প্লাস ভি টু পাস্ট ইনডিফিনিট। আই থিঙ্ক বুঝছো। এরপর হচ্ছে ওই জিনিসটা এই যে প্রিপোজিশনের দিকে লক্ষ্য করলে হবে। আচ্ছা, কোনো বাক্যের শুরুতে যদি হচ্ছে যেমন ওয়ান অফ দা থাকে, ঠিক আছে, ওয়ান অফ দা থাকে বা হচ্ছে নাইদার, নাইদার থাকে অথবা শুধু আইদার থাকে, নাইদার অথবা শুধু আইদার অথবা হচ্ছে ওয়ান, তারপরে যে অফ দা দিয়ে গঠিত হলে ভার্বটা সিঙ্গুলার হয়। ভার্বটা সিঙ্গুলার হয় কারণ এই ওয়ান থাকলে কি এমনিও সিঙ্গুলার হয়। তো এই যে শর্টকাটটা যেটা একটু আগে দেখা দিলাম, এই যে প্রিপোজিশনের আগের যে নাউনটা থাকে এটাই হেড ওয়ার্ড, ঠিক আছে না। তো এইখানে কি এই যে অফ, অফের আগে ওয়ান, তো ওয়ান থাকলে কি হয় একটু আগে আমরা উপরে দেখলাম না সিঙ্গুলার হয়। এই যে ওয়ান, এনি ওয়ান থাকলে সিঙ্গুলার হচ্ছে। তো প্রেপোজিশনের আগে ওয়ান আছে, এই ওয়ান যেহেতু সিঙ্গুলার, এই যে ভার্ব সিঙ্গুলার। ওয়ান অফ দ্য বয়েজ ইজ ব্রেভ, মানে বালকগুলোর মধ্যে একজন হচ্ছে সাহসী, এরকম। So, তেমনি নাইদার অফ দ্য টু মেন, এখানে নাইদার থাকুক আর হচ্ছে আইদার থাকুক, নাইদার অফ দ্য টু মেন, আইদার অফ দ্য টু মেন থাকলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে, যে ইজ বা ওয়াজ হবে আর কি। ভার্ব কি হবে, সিঙ্গুলার। নাইদার অফ দ্য টু মেন থাকুক আর হচ্ছে আইদার অফ দ্য টু মেন থাকুক, ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু উপরে যে এই জিনিসটা তোমরা দেখছো যে আইদার অর নাইদার নট থাকলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী, সেই ক্ষেত্রে দুইটা সাবজেক্ট থাকে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব গঠিত হয়। আইদার অর নাইদার নট থাকলে সেকেন্ড সাবজেক্ট উপরে আছে। প্রয়োজন পর আরেকবার ব্যাকে গিয়ে দেখবা। খুবই দ্রুত শেষ করতেছি। আচ্ছা, মোর দ্যান ওয়ান সিঙ্গুলার ভার্বকে সিঙ্গুলার ভার্বকে অনুসরণ করে, কিন্তু মোর দ্যান টু বা থ্রি প্লুরাল ভার্বকে অনুসরণ করে, ঠিক আছে। আচ্ছা, মোর দ্যান ওয়ান সিঙ্গুলার ভার্বকে নির্দেশ করে, মোর দ্যান ওয়ান, ঠিক আছে। আর হচ্ছে মোর দ্যান টু বা থ্রি হচ্ছে প্লুরাল ভার্বকে নির্দেশ করবে। বিষয়টা হচ্ছে এইটাই। তো এখন মোর দ্যান এ বয় ওয়াজ গিলটি, তো মোর দ্যান এ বয় ওয়াজ গিলটি। আর যদি আমরা দিই হচ্ছে মোর দ্যান টু বয়েজ তাহলে হচ্ছে ওয়ার, মোর দ্যান টু বয়েজ দিলে হচ্ছে ওয়ার হয়ে যাচ্ছে। তাহলে মোর দ্যান এ বয় তখন হচ্ছে সিঙ্গুলার, কারণ মোর দ্যান এ বয়ের পরে বা মোর দ্যান ওয়ান, ওয়ান থাকলে সিঙ্গুলার হয়, কিন্তু মোর দ্যান টু বা হচ্ছে থ্রি এসব থাকলে প্লুরাল হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এই পেসিভ ভয়েস নিয়ে এত কথাবার্তা বলার কিছু নেই, পেসিভ ভয়েস নিয়ে অনেকবার বলছি, পেসিভ ভয়েস তো তোমরা জানোই বা পারোই। এখন হচ্ছে কিছু কিছু নাউন আছে যাদের দেখতে প্লুরাল মনে হলেও তারা প্রকৃতপক্ষে সিঙ্গুলার ভার্বকে নির্দেশ করে। যেমন এই যে ওয়ার্ডগুলো আছে এগুলা দেখতে প্লুরাল মনে হলেও এরা হচ্ছে সিঙ্গুলার, এরা হচ্ছে সিঙ্গুলার, এদের পরে ভার্বটা সিঙ্গুলার হয়। নিউজ, ওয়েজেস, পলিটিক্স, সিভিক্স, সিভিক্স একটা সাবজেক্টের নাম, ঠিক আছে। ম্যাথমেটিক্স একটা সাবজেক্টের নাম, স্ট্যাটিস্টিক্স একটা সাবজেক্টের নাম, ফিজিক্স একটা সাবজেক্টের নাম, এরকম আর কি। স্মল পক্স, এগুলাকে দেখতে প্লুরাল মনে হলেও এরা হচ্ছে সিঙ্গুলার। সো ওই যে নিয়ম কি, নিয়ম হচ্ছে যে প্রেপোজিশন কি আছে, জব, ভার্বের আগে প্রেপোজিশন কি আছে, অব, ঠিক আছে। অবের আগে কি আছে, যে ওয়েজেস, আর্টিকেল ডিটারমিনার, তারপর কি আছে যে ওয়েজেস হচ্ছে আমাদের এই নাউন ফ্রেজের হেড ওয়ার্ড। প্রিপোজিশনের আগে নাউন ফ্রেজের হেড ওয়ার্ড থাকে। এই যে ওয়েজেস হচ্ছে আমাদের এই হেড ওয়ার্ড। তো ওয়েজেস যেহেতু হেড ওয়ার্ড, তো এটা কি, এটা হচ্ছে সিঙ্গুলার। এই যে এই নাউনগুলো যেহেতু সিঙ্গুলার, এই জন্য ভার্ব হচ্ছে সিঙ্গুলার। এই জন্য হচ্ছে ইজ, আর দেওয়া যাবে না, আর দিলে ভুল হবে। এখানে কি আছে, ইজ হবে। দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ, দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ, মনে রাখতে হবে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে হুবহু কমন পাওয়া। এরপর আসতেছে এগুলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে আমরা আলোচনা করবো আর কি। এগুলো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে অ্যাকচুয়ালি আলোচনা করব, এগুলো আলোচনা করার কোনো দরকার নাই। তবে এই নিয়মটা, এই যে 52 নাম্বার নিয়মটা, ওয়ান অ্যান্ড এ হাফ প্লাস হচ্ছে প্লুরাল নাউন, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। ওয়ান অ্যান্ড এ হাফ এর পর নাউনটা কি হবে, নাউনটা হবে প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। এই যে ওয়ান অ্যান্ড এ হাফ লেমনস ওয়াজ ইনাফ, ওয়ান অ্যান্ড এ হাফ লেমনস ওয়াজ ইনাফ। এই এক্সাম্পলটা একটু সরাসরি মুখস্থ রাখো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভর্তি পরীক্ষা এটা কমন আসতে পারে। ওয়ান অ্যান্ড এ হাফ লেমনস ওয়াজ ইনাফ,
এবং এটা সেন্টেন্স কারেকশনও দিতে পারে। 1.5 এর পর কি হবে? প্লুরাল নাউন হবে। প্লুরাল নাউন এই যে 1.5 লেমনস, কিন্তু ভার্বটা হবে কি সিঙ্গুলার, এই যে ওয়াজ ইনাফ, ভার্বটা হবে সিঙ্গুলার। আচ্ছা, গালিভার্স ট্রাভেলস, তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক সলভিং এর যারা রাজশাহী অ্যানালাইসিস ক্লাসটা করছিলা, ওখানে দেখছিলা যে গালিভার্স ট্রাভেলস ইজ ইন্টারেস্টিং টু রিড বা এরকম একটা বাক্য ওরা দিয়েছিল। সো এখানেও জিনিসটা সেম, দেখো কোনো গ্রন্থ, সংগঠন, দেশ, সংবাদপত্র, চলচ্চিত্র, নাটক, কোম্পানি বা ম্যাগাজিন ইত্যাদির নাম যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়। এজন্য গালিভার্স ট্রাভেলস গেমস দেখতে প্লুরাল মনে হলেও এটা কিন্তু প্লুরাল না। গালিভার্স ট্রাভেলস একটা গ্রন্থের নাম, সো দ্যাটস ওয়াই এটা সিঙ্গুলার ভার্ব নিবে। তো গালিভার্স ট্রাভেলস একটা গ্রন্থের নাম, সেহেতু এই ভার্বটা সিঙ্গুলার হবে, সোজা হিসাব আর কি। আর এরপর যদি ব্যবহার বসতো তাহলে ইজ হইতো, আর হবে না, ইজ হইতো। গালিভার্স ট্রাভেলস ইজ, গালিভার্স ট্রাভেলস ইজ গেল। আচ্ছা, কিছু নাউন, এই নাউন গুলা হচ্ছে দেখতে সিঙ্গুলার বা যেমনই মনে হোক না কেন, এই নাউন গুলা হচ্ছে যে প্লুরাল হিসেবে সবসময় কাজবাজ করে আর কি। তো এরা হচ্ছে অর্থের দিক থেকে প্লুরাল এবং ভার্বও প্লুরাল নেয় তারা। অর্থের দিক থেকে তারা প্লুরাল এবং ভার্বও তারা হচ্ছে প্লুরাল নেয়। যে পিপল, ডজেন, অ্যারিস্টোক্রেসি, নোবিলিটি, এই যে এই অ্যারিস্টোক্রেসি, নোবিলিটি এগুলা খুবই ইম্পর্টেন্ট। ক্যাটল সবাই জানে, বাট নোবিলিটি, ক্লার্জি এগুলা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। পিজেন্ট্রি, তো এদের পরে কি হবে? ভার্বটা প্লুরাল হবে, ক্যাটো আর এরকম, নোবিলিটি আর। তো এরকম ভাবে ভার্বটা প্লুরাল হবে এই সমস্ত ওয়ার্ডগুলা থাকলে। ওয়ার্ডগুলা বুঝে বুঝে জিনিসটা পরে মেমোরাইজ টাইপের করে নিবা আর কি, নিজের মতো করে। এখন এই যে ভার্বগুলা দেখতে পাচ্তেছো, সরি এই যে নাউন গুলা দেখতে পাচ্তেছো, স্পেকটেকলস, সিজার্স, টাইডিংস, আচ্ছা, এই নাউন গুলা ইত্যাদি নাউনের পরে প্লুরাল ভার্ব বসে, ঠিক আছে? ইত্যাদি এই নাউন গুলার পরে প্লুরাল ভার্ব বসে, বাট এই রুলটা তোমাদের এখন আপাতত পড়ার কোনো দরকার নাই। এখন আপাতত পড়ার দরকার নেই, কারণ এটা শর্টকাট টেকনিকটা আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে দেখাই দিব, যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস হবে, যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস হবে। আচ্ছা, যে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত অবজেক্ট এর পরবর্তী, অবজেক্টের পরবর্তী ভার্বের আইএনজি ফর্ম হয়। আইএনজি ফর্ম, যেটা একটু আগে বারবার বলছিলাম, এই যে আই স দা বয়, আই স হিম, আই স রিনা, আই স অমুক, আই স তমুক, ঠিক আছে? এই যে ক্রাইং বা ডান্সিং, তো অবজেক্ট কমপ্লিমেন্টটা কি হবে? জিরার না পার্টিসিপল, অবজেক্ট কমপ্লিমেন্টটা হবে পার্টিসিপল, সংক্ষেপে পি লিখে দিলাম। অবজেক্ট কমপ্লিমেন্ট হবে কি? পার্টিসিপল। আই স দা বয় ক্রাইং, ক্রাইংটা কি? পার্টিসিপল, সাথে সাথে নোট করে নিবা। কালেকটিভ নাউন সমষ্টি একক অর্থে ব্যবহৃত হলে ভার্ব সিঙ্গুলার হয়, যেমন দি আর্মি ওয়াজ ফ্লাইড, দি আর্মি ওয়াজ ফ্লাইড। কিন্তু পৃথক পৃথক ভাবে যদি হচ্ছে ব্যবহৃত হয়, ঠিক আছে, পৃথক পৃথক সত্তা যখন বোঝাবে, আলাদা করে যখন তাদেরকে বোঝাবে, যেমন দ্য কমিটি ওয়ার ডিভাইডেড ইনটু ওয়ান ডিসিশন, তখন ভার্বটা প্লুরাল হবে। কালেকটিভ নাউন গুলা একক অর্থে বসলে সিঙ্গুলার ভার্ব হবে, যেমন এই যে দি আর্মি ওয়াজ ফ্লাইড। কিন্তু যখন ডিভাইড বোঝায়, ঠিক আছে, আলাদা হওয়া বোঝায়, পৃথক বা তারা আলাদাভাবে কাজ করতেছে, এরকম বুঝাইলে হচ্ছে ভার্বটা প্লুরাল হবে। এবং তখন এই নাউনটাকে আর কালেকটিভ নাউন না বলে বলা হয় কি? বলা হয় হচ্ছে, আচ্ছা এদিকে দেখাই দিই আর কি, বলা হয় হচ্ছে নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড। মাল্টিটিউড, সো কালেকটিভ নাউন গুলা যখন পৃথক পৃথক ভাবে কাজ করে বা পৃথক পৃথক সত্তা বোঝায়, তখন ভার্বটা কি হয়? প্লুরাল হয়, আদারওয়াইজ কিন্তু সিঙ্গুলার হয় আর কি। তো কালেকটিভ নাউন যখন পৃথক পৃথক সত্তা বোঝায় বা আলাদাভাবে কাজ করে বা ডিভাইডেড বা বিভক্ত হয়ে যায়, ঠিক আছে, তখন ভার্বটা হয় প্লুরাল। আর তখন এই কালেকটিভ নাউনটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড মেডিকেল এবং ঢাবি বা মানে ভার্সিটি এডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা ওই যে ন্যারেশনের নিয়মটা আর কি, যে he finished the work, he went to bed। তো এই যে কমপ্লেক্স সেন্টেন্স গুলা, ঠিক আছে, একটা ক্লজ যদি পাস্টে থাকে অন্যটাও পাস্টে হয়, যেমন when he finished the work he went to bed, when he finished the work he went to bed। এপাশে পাস্ট ইনডিফিনিট, এপাশে পাস্ট ইনডিফিনিট গেল। কিন্তু পরবর্তী যেটা আছে আর কি, পরবর্তী যে এক্সাম্পলটা, যে he said that the sky is blue,
এটা হচ্ছে যে ন্যারেশনের নিয়ম। ইউনিভার্সাল ট্রুথ যখন থাকে তখন রিপোর্টিং ভার্ব কি হয় হোক দেখার তো বিষয় না। ন্যারেশনের নিয়ম ন্যারেশনে পড়ছো অবশ্যই, 19 থাকতেও তোমরা পড়ছো ইতোমধ্যেই। সো হি সেড দ্যাট দ্য স্কাই ইজ ব্লু, হি সেড দ্যাট দি আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার, বা এরকম যে কনসেপ্ট গুলো আছে আর কি, ইউনিভার্সাল ট্রুথ, যেমন যেমন দ্য স্কাই ইজ ব্লু। তো এগুলো থাকলে এগুলো প্রেজেন্ট টেন্সেই হবে, প্রেজেন্ট টেন্স হবে। রিপোর্টিং ভার্বের পাশে যাই থাকুক না কেন, এটা কিন্তু ন্যারেশনের নিয়ম। ন্যারেশনের নিয়মটা যারা পড়ছো তাদের কিন্তু ইজিলি বোঝার কথা। আচ্ছা, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট ইত্যাদি দ্বারা দুটো ক্লোজ যখন যুক্ত থাকে তখন আমরা ওই যে ক্যান, কুড, মে, মাইট এগুলা বসাই। তো প্রেজেন্ট টেন্সে যদি হয়, এই যে যদি আগের ক্লোজটা প্রেজেন্ট টেন্সে হয়, এটা যদিও পাস্ট ইনডেফিনিট আছে, আগের ক্লোজটা প্রেজেন্টে হলে আমরা হচ্ছে ক্যান কিংবা হচ্ছে মে বসাই। সো দ্যাট এর পরের ক্লোজে আমরা ক্যান কিংবা মে বসাই। এগুলা কমপ্লিটিং সেন্টেন্সে ক্লাসে করাইছিলাম এবং আরো করাবো আর কি। ইন ফিউচার আবারও কমপ্লিটিং সেন্টেন্সে ক্লাস করাবো, তখন করাবো। তো ঘটনা হচ্ছে, তো এই ক্যান কুড এর পরে যেহেতু রাইট ফ্রম ওয়েবসাইট ক্লাস করাচ্ছি ওই জন্য আর অত বেশি বিস্তারিত যাচ্ছি না। এই ক্যান কুড মেমাইটের পরে কি হবে, ভি ওয়ান হবে। ক্যান কুড মেমাইটের পর ভি ওয়ান হবে। সো দ্যাট এর পর বা ইন অর্ডার দ্যাট এর পরে ক্যান কুড মে মাইট আসবে আর কি। সেটা টেন্স অনুযায়ী এই পাশে টেন্সে, এই পাশে যদি হচ্ছে প্রেজেন্টে থাকে তাহলে হচ্ছে ক্যান অথবা মে আসবে, আর যদি পাস্টে থাকে তাহলে হচ্ছে কুড কিংবা হচ্ছে মাইট আসবে, প্লাস ভি ওয়ান বসবে আর কি, শেষ। আচ্ছা, অ্যারিথমেটিক্যাল অপারেশনস, গাণিতিক ক্রিয়ার পরে ভার্ব সিঙ্গুলার হয়, যেমন ধরো 5 + 5 ইজ 10, 2 + 2 ইজ 4, এরকম আর কি। তো অ্যারিথমেটিক্যাল অপারেশনস কিংবা গাণিতিক ক্রিয়া যেগুলো থাকে এরপরে ভার্ব সিঙ্গুলার হয়। তো 5 + 5 ইজ 10, 2 + 2 ইজ 4, 4 + 4 ইজ 8। তো এরকম আর কি বিষয়টা। আচ্ছা, সাবজেক্টের পরে অ্যাপোজিশন ব্যবহৃত হলে সেক্ষেত্রে অ্যাপোজিশন নয়, সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহৃত হয়। সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহৃত, তার মানে এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট, যে ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট, ইউটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এই যে হেডমাস্টার অফ দ্য স্কুল, এই হেডমাস্টার অফ দ্য স্কুল, এবং এরপর একটা কমা হবে, এরপরে একটা কমা হবে, আর অনেস্ট, আর অনেস্ট। এই ভার্বটা কার অনুযায়ী হয়েছে, হেডমাস্টার অফ দ্য স্কুল না। কি বলা আছে এখানে দেখো, সাবজেক্টের পরে অ্যাপোজিশন ব্যবহৃত হলে সেক্ষেত্রে অ্যাপোজিশন নয়। অ্যাপোজিশন কে ছিল, অ্যাপোজিশন ছিল এই যে এই আন্ডারলাইনের অংশটা, অ্যাপোজিশন ছিল এই আন্ডারলাইনের অংশটা। তো অ্যাপোজিশন কিন্তু নয়, তার মানে অ্যাপোজিশন না। এর অনুযায়ী এখানকার ভার্বটা হবে না, ভার্বটা হবে ইউ অনুযায়ী। হেডমাস্টার অফ দ্য স্কুল, এটা হচ্ছে অ্যাপোজিশন, অথবা এখানে প্রিন্সিপাল অফ দ্য কলেজ থাকতে পারতো, সমস্যা নেই। এটা অ্যাপোজিশন, অ্যাপোজিশন অনুযায়ী ভার্ব গঠিত হবে না, ভার্ব গঠিত হবে এই যে প্রথম সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী। ইউ আছে আর হইছে, ই থাকলে ইজ হইতো, আই থাকলে এমন হইতো, সোজা হিসাব। ওকে, আর দুইটা রুল আছে, যাই হোক। এই যে দা প্লাস নাউন প্লাস অফ প্লাস যে বাকি যে নাউন ফ্রেজ থাকে আর কি, তো থাকলে প্রথম নাউন অনুসারে ভার্ব গঠিত, যেটা আমি একটু আগে বললাম। এই যে দেখো এখানে কি আছে, এই বি ভার্ব, বা এই যে ভার্বের জায়গাটা আর কি, মানে মেইন ভার্বের জায়গা। তো তার আগে আমি সেন্টেন্সে লক করবো, এই যে এখানে আছে প্রেপোজিশন। ভালো কথা, যে প্রেপোজিশন, প্রেপোজিশনের আগের ওয়ার্ডটাই হচ্ছে নাউন ফ্রেজের হেড ওয়ার্ড, এই যে পার্সেন্টেজ। তাহলে এই পার্সেন্টেজ হচ্ছে কি নাউন ফ্রেজের হেড ওয়ার্ড, কে এই পার্সেন্টেজ। তো এই যে আর্টিকেল প্লাস মানে ডিটারমিনার বা আর্টিকেল প্লাস হচ্ছে নাউন, এইটাই হচ্ছে নাউন ফ্রেজের হেড ওয়ার্ড, এই পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ যেহেতু সিঙ্গুলার, একটা পার্সেন্টেজকে বোঝাচ্ছে দা পার্সেন্টেজ দ্বারা, এর জন্য ভার্বটা হবে সিঙ্গুলার, এই যে ইজ। ঠিক আছে, হিসাব ক্লিয়ার। এই জন্য ভার্ব হচ্ছে কি ইজ, গেল। এরপর অল যখন এভরিথিং বা হোল অর্থে, হোল অর্থে ব্যবহৃত হয় তখন অলের পরে সিঙ্গুলার ভার্ব হয়, ঠিক আছে। অলের সাথে যে ভার্বটা হবে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব বসবে। আর অল যখন হচ্ছে অল মেন বা অল থিংস অর্থে ব্যবহৃত হয় তখন হচ্ছে অলের সাথে প্লুরাল ভার্ব বসে, প্লুরাল ভার্ব। যেমন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না, যে লাইনটা আর কি তোমরা সবাই পড়ছো, এটাই। এখানে আর কি অল দ্বারা সামগ্রিকতা বোঝাচ্ছে, এভরিথিং বা হচ্ছে হোল বোঝাচ্ছে, এই কারণে ভার্ব সিঙ্গুলার, এই কারণে ভার্বটা সিঙ্গুলার। কিন্তু অল মেন আর প্রেজেন্ট, ঠিক আছে, অল মেন আর প্রেজেন্ট। তো এখানে অল মেন কিংবা অল থিংস কে বোঝানো হচ্ছে, অল মেন কিংবা অল থিংস কে বোঝানো হচ্ছে, এই টাইপের জিনিসপত্র বোঝানো হচ্ছে, সব মানুষেরা, সব মানুষজন হচ্ছে উপস্থিত আছে বা উপস্থিত ছিল, এরকম। তো যখন সামগ্রিকতা বোঝাবে এভরিথিং বা হোল অর্থে তখন হচ্ছে সিঙ্গুলার ভার্ব হবে আর কি অলের পর, এই যেমন এইটা, এবং এগুলা কাইন্ড অফ সরাসরি কমন থাকে। আর যখন অল মেন বা অল থিং মানে সব মানুষ বা হচ্ছে সব জিনিসপত্র এরকম বোঝাবে তখন হচ্ছে ভার্বটা প্লুরালি হবে। এরপর একটা লাখ টাকার প্রশ্ন, সেটা হচ্ছে যে এই 64 নাম্বারটা, কোন দেশের নামে যদি খেলাধুলার কোনো টিম থাকে, ঠিক আছে, কোন দেশের নামে যদি খেলাধুলার কোনো টিম নামকরণ করা হয়, তো খেলাধুলা সংক্রান্ত কোনো টিমের নামের পর
ভার্ব প্লুরাল হয়। এই জন্যই বাংলাদেশ হ্যাভ ওয়ান, বাংলাদেশ হ্যাভ ওয়ান বাই 3 উইকেটস, বাংলাদেশ 3 উইকেটে জিতেছে, বাংলাদেশ 3 উইকেটে জিতেছে। ইন্ডিয়া থাকলেও হ্যাভ হইতো, পাকিস্তান থাকলেও হ্যাভ হইতো, ঠিক আছে, অস্ট্রেলিয়া থাকলেও হ্যাভ হইতো। সো কোনো দেশের নামে যদি কোনো খেলাধুলার টিমের নাম, খেলাধুলার কোনো দলের নাম গঠন করা হয়, ঠিক আছে, ভালো করে বুঝো, এমনিতে দেশের নামের পর কিন্তু সিঙ্গুলার হয়, এমনিতে দেশের নামের পর সিঙ্গুলার হয়, কিন্তু যখন খেলাধুলার কোনো একটা দলকে বোঝাবে, খেলাধুলার দলের নামে নামকরণ করা হবে, খেলাধুলার দলের নামকরণ করা হবে একটা দেশের নাম অনুযায়ী, তখন অর্থাৎ একটা দেশের নাম একটা খেলাধুলার একটা দলের নাম হচ্ছে, একটা দেশের নাম খেলাধুলার একটা দলের নাম হচ্ছে, যেমন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম আর কি, বা ইন্ডিয়ান ন্যাশনাল টিম, এরকম। তো একটা দলের নাম যখন বোঝাচ্ছে, একটা দেশের নাম যখন একটা দলের নাম, খেলার একটা দলের নামকে বোঝাচ্ছে, তখন ভার্বটা প্লুরাল হবে, তখন ভার্বটা প্লুরাল হবে। ওকে, লাস্ট রুল, এটা হচ্ছে একাধিক নাউন, ফ্রেজ কিংবা ক্লোজ এন্ড দ্বারা যখন যুক্ত হবে তখন ভার্ব ডেফিনেটলি প্লুরাল হবে। এই দুটো এক্সাম্পল ভালো মতো দেখে নিও, দেখলেই হচ্ছে বুঝবা এগুলো, এক্সাম্পল টেক্সাম্পল দেখলে। তো দেখো, হাই অ্যান্ড লো এন্ড রিচ অ্যান্ড পোর, কি হবে, আর, আর শিওর টু ডাই। উচ্চবিত্ত নিম্নবিত্ত, ধনী গরিব, সবাই কিন্তু মারা যাবে, সবাই মারা যাবে। হোয়াট ইউ হ্যাভ সিন অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ নোন আর নট নোন টু মি, মানে তুমি যা দেখেছো এবং তুমি যা জানো, তুমি যা জেনেছো, আমার কাছে সেটা অজানা, আমার কাছে সেটা অজানা বা আমার জানা নাই। আর নট কেন, এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ, দুইটা ক্লোজ কি হয়েছে, এই এন্ড দ্বারা যুক্ত হয়েছে, দুইটা ক্লোজ এন্ড দ্বারা যুক্ত হলে কি হবে, ভার্ব প্লুরাল হবে, আর হবে, এখানে ইউজ দেওয়া যাবে না। তেমন এই যে এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, এন্ড দ্বারা যুক্ত হয়েছে আর কি, ভার্ব হবে কি প্লুরাল। তো রাইট ফ্রম ভার্বস এর ক্লাস আমাদের হচ্ছে এই পর্যন্তই শেষ, এবং এর বাইরে আর কোনো নিয়ম কারণ তোমাদের কিছু পড়তে হবে না, দেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মটা পড়লেই শেষ হবে। তো ক্লাস যারা যারা সবাই করছো, নোট করার পর তোমাদের নেক্সট যে পরীক্ষা হবে, পরীক্ষার ডেট হচ্ছে তোমাদেরকে গ্রুপে জানাই দেওয়া হবে, সমস্যা নাই।